আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমাদের দ্রাব্যতার সেকেন্ড একটা ক্লাস। আগামী 30 মিনিটে আমি তোমাকে হচ্ছে দ্রাব্যতার ফুল কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। অর্থাৎ দ্রাব্যতা আসলে কি জিনিস, দ্রাব্যতা থেকে কি ধরনের ম্যাথ আসে, এবং দ্রাব্যতার ভেতরের কনসেপ্টগুলো কীরকম, এবং দ্রাব্যতা থেকে আরও কী কী কনসেপ্ট আসতে পারে। ঠিক আছে? সো একটু খাতা কলম নিয়ে বসতে পারো যদি মন চাই, আর না হলে জাস্ট একটু দেখে রাখতে পারো যে আসলে কিভাবে দ্রাব্যতার কনসেপ্টটা ধীরে ধীরে আগাবে। ওকে, দেখো দেখো প্রথম হচ্ছে আমাদেরকে গত ক্লাসে হচ্ছে আমরা দ্রাব্যতার ডেফিনেশনটা আলোচনা করেছিলাম। দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে হচ্ছে যে 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব যোগ করলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। একদম সহজ কথা যদি বলে থাকি তাহলে সম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণটা হচ্ছে দ্রাব্যতা। অর্থাৎ তুমি একটা দ্রবণকে সম্পৃক্ত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কি পরিমাণ সলিউট তুমি ওইখানে ইউজ করেছো সেটাই হচ্ছে দ্রাব্যতা। এখন তাহলে গত ক্লাসে আমরা একটা কথা হয়তো অনেক কেউ ক্লিয়ারলি বুঝে উঠতে পারো নাই, সেটা হচ্ছে কি, হ্যাঁ একটু আস্তে আস্তে জয়েন করো, ঠিক আছে? একটা কথা তোমরা ক্লিয়ারলি বুঝে উঠতে পারো না, সেটা হচ্ছে কি আয়নিক সাম্য অবস্থা, এবং আয়নিক সাম্য অবস্থার সাথে আয়নিক ধ্রুবকের কি সম্পর্ক, এবং এগুলোর সাথে আমার হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষের কি সম্পর্ক, এটা হয়তো অনেক কেউ বুঝে উঠতে পারো নাই। আমি যদি এটা আরেকবার যদি একটু সামারাইজ করে যদি বলি, তাহলে আমি বলবো তুমি একটা তড়িৎ বিশ্লেষণ নিয়েছো, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণ নিয়েছো এবং সেটার মধ্যে আয়ন উৎপন্ন হবে। সাপোজ ধরো যে কোনো একটা তড়িৎ বিশ্লেষণ নিয়েছো, সাপোজ ধরো এবি হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা স্যার, তড়িৎ বিশ্লেষ্য মানে কি? যেটার মধ্যে আয়ন উৎপন্ন হবে সেটাই তো তড়িৎ বিশ্লেষ্য, কারণ আয়ন উৎপন্ন হলে সেটা ইলেকট্রিসিটি বহন করবে, সেটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। সাপোজ ধরো এবি হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য। এখন এই তড়িৎ বিশ্লেষ্য যদি দুর্বল হয়ে থাকে তাহলে সেটা উভমুখী হবে, কারণ যেটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য সেটা হালকা সামান্য পরিমাণ বিয়োজিত হয়, এবং সেটা বিয়োজনের পরিমাণ কত জানো? 5%। আর যেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য সেটা 100% পুরা বিয়োজিত হয় জলীয় দ্রবণে। মানে এখানে তো আমি ওয়াটার দিব, এখানে আমি ওয়াটার দিব না। সো এই জিনিসটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এটা কি দুর্বল মানে হচ্ছে উইক, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এবং এটা হালকা পরিমাণে বিয়োজিত হচ্ছে। হালকা পরিমাণে বিয়োজিত হওয়ার কারণে এটা আয়নিক সাম্য অবস্থায় আসছে। স্যার আয়নিক সাম্য অবস্থা মানে কি? আচ্ছা আমাকে আগে বলো, আয়ন উৎপন্ন হয় সেটা বুঝো। এখানে আয়ন উৎপন্ন হয়েছে না? এবং আয়ন উৎপন্ন হওয়ার পরে যখন সেটা উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত করা যায় এবং বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত করা যাবে, এরকম একটা যদি সিচুয়েশন ক্রিয়েট হয়, এরকম যদি একটা ইকুয়েশন ক্রিয়েট হয়, তখন সেটাকে বলা হয় তোমার ব্যালেন্স ইকুয়েশন। মানে সেটা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কি সাম্য অবস্থায় আসছে, অর্থাৎ তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট হয়েছে। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্য অবস্থা। সাম্য অবস্থা কখন ক্রিয়েট হবে? যখন সেটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হবে। যখন সাপোজ ধরো এটাকে আমি চূর্ণ বিচূর্ণ করছি, এই মার্কারটাকে চূর্ণ বিচূর্ণ যদি করে থাকি তাহলে সেটা গুড়ি গুড়ি হয়ে গেছে। এখন আমাকে বলো ওই গুড়ি গুড়ি অবস্থা থেকে তুমি এই অবস্থায় আনতে পারবা না। কেন ভাইয়া? কারণ এটা 100% বিয়োজিত হয়ে গেছে, 100% এটা বিয়োজিত হয়ে গেছে। সাপোজ ধরো এটাকে আমি হালকা বিয়োজিত করলাম, হালকা বলতে আমি এটাকে 2 ভাগ বা 3 ভাগ করলাম, মাত্র 2 ভাগ বা 3 ভাগ। মানে কি? যে এটাকে ওই 2 ভাগ 3 ভাগকে আবার জোড়া লাগিয়ে আবার সেম অবস্থায় আনতে পারবো। তার মানে এটা হালকা পরিমাণে বিয়োজিত হয়ে থাকলে তাহলে আবার এটা থেকে আবার এটা আনা যাবে। জিনিসটা কবে হবে? যখন সেটা হালকা পরিমাণ বিয়োজিত হবে। হালকা পরিমাণ বিয়োজিত কখন হবে? যখন সেটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হবে। এখন এগুলোর সাথে কি সম্পর্ক? এগুলোর সাথে সম্পর্কটা হচ্ছে যখন দুর্বল তড়িৎ বিশ্লেষ্য সামান্য পরিমাণে বিয়োজিত হয় তখনই সেটার সাম্য ধ্রুবক বের করা সম্ভব, তখনই সেটার সাম্য ধ্রুবক বের করা সম্ভব। আর এই সাম্য ধ্রুবককে কাজে লাগিয়ে আমরা হচ্ছে বিভিন্ন কনসেপ্টে সেটা কনভার্ট করতে পারবো। কারণ একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে কি, যেটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য তাকে নিয়ে আমরা কাজ করব। তীব্র তড়িৎ বিশ্লেষ্য যারা আছে তাকে ভুলে যাও, তাদেরকে নিয়ে দ্রাব্যতার কোনো কি নাই, কাজ নাই, একদমই কাজ নাই, কোনো কাজ নাই। ঠিক আছে? আচ্ছা যারা এখন জয়েন করেছো, ক্লাসটা এখনো শুরু করি নাই, জাস্ট একটু বেসিক আলোচনা করলাম। এই জিনিসটা তোমাকে ভাইয়া বুঝতে হবে। আচ্ছা দেখো, গত ক্লাসে হচ্ছে আমি তোমাকে তীব্র অ্যাসিড, তীব্র লবণ এবং মেবি হচ্ছে তোমাকে তীব্র ক্ষার আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাকে লিখে দিব হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার এবং হচ্ছে কি দুর্বল লবণ। এগুলো একটু ভাইয়া জানা দরকার আছে। সো ফার্স্টে আমরা শুরু করি যে দুর্বল অ্যাসিডগুলা, দুর্বল
অ্যাসিডগুলো। একটু ওয়েট করো, আগামী 30 মিনিটে বললাম তো, আগামী 30 মিনিটে ফুল দ্রাব্যতার কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, ফুল দ্রাব্যতার কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। দেখো CH3 COOH H COOH H2S H2CO3 এরপরে HCN, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি দুর্বল অ্যাসিড। আচ্ছা দুর্বল অ্যাসিড ভাইয়া চিনার উপায়টা কি জানো? যতগুলো অর্গানিক অ্যাসিড আছে, মানে আমাদের জৈব অ্যাসিড মানে কি, যেখানে কার্বন এবং হাইড্রোজেন থাকবে, যতগুলো জৈব অ্যাসিড তুমি দেখবা সবগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। যে কোনো ধরনের জৈব অ্যাসিড, সেটা অ্যারোমেটিক হোক বা সেটা অ্যালিফেটিক হোক, সবগুলো দুর্বল অ্যাসিড। এবং এগুলো নিয়ে হচ্ছে আমাদের সামনে কাজ হবে, অর্থাৎ এগুলোর হচ্ছে সাম্যদ্রব্যক বের করা সম্ভব। কেন? কারণ এটা হালকা পরিমাণে বিয়োজিত হবে। তো সাম্যদ্রব্যক যদি বের করা সম্ভব হয় তাহলে সেটার কেএসপি বের করা সম্ভব। যেমন ধরো তুমি কখন এটার কেএসপি বের করতে পারবা আমাকে বলো? HCl এর কেএসপি বের করা সম্ভব? তুমি যদি বলো স্যার H2SO4 এর কেএসপি বের করা সম্ভব, কখনো সম্ভব না ভাইয়া, কখনো সম্ভব না। কেন? কারণ এটা জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয়ে যায়, এটা গুড়ি গুড়ি হয়ে গেছে, ফুল ডিজলভ হয়ে গেছে। এটাকে তুমি আর ব্যালেন্স ইকুয়েশন আনতে পারবা না, এটাকে তুমি সাম্যদ্রব্যক বের করতে পারবা না। সাম্যদ্রব্যক বের করতে না পারলে কেএসপি বের করা সম্ভব না। এখন সবার মধ্যে একটা প্রশ্ন, স্যার সাম্যদ্রব্যক বের করতে না পারলে কেএসপি বের করতে পারবো না, সেটা লজিকটা কোথায়? সেটা লজিকটা একটু পরে আমি তোমাকে সেটা দেখাবো। ওকে, একটু পরে সেটা আমি তোমাকে দেখাবো, একটু দেখো। হ্যাঁ দেখো, তাহলে এটা দুর্বল অ্যাসিড গেল না। এখন আসি আমরা দুর্বল ক্ষারে। তাহলে দুর্বল অ্যাসিড কিভাবে চিনবো? যতগুলো অর্গানিক অ্যাসিড আছে, মানে কার্বন এবং হাইড্রোজেন যতগুলো থাকবে, এগুলো সবগুলো কি হবে? দুর্বল অ্যাসিড হবে। ঠিক আছে, দুর্বল অ্যাসিড হবে। ওকে, এখন দেখি দুর্বল ক্ষার। দুর্বল ক্ষার কিভাবে চিনবো? দেখো দুর্বল ক্ষার হচ্ছে নরমালি গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ছাড়া যতগুলো অক্সাইড হাইড্রোক্সাইড আছে সবগুলো তীব্র ক্ষার, সরি সবগুলো দুর্বল ক্ষার। স্যার কি বললাম? যতগুলো, কি বললাম স্যার? যতগুলো গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর বাদে, গ্রুপ 1 এবং গ্রুপ 2 বাদে যতগুলো হাইড্রোক্সাইড অক্সাইড তুমি পাবা সবগুলোকে তুমি দুর্বল ক্ষার বলবা। যেমন ধরো আমি তোমাকে বলি, এই যেমন ধরো সিলভার হাইড্রোক্সাইড, এরপরে কপার হাইড্রোক্সাইড, এগুলি কি হবে? সবগুলো দুর্বল ক্ষার হবে। এরপরে ফেরাস হাইড্রোক্সাইড, সবগুলো দুর্বল ক্ষার। মোট কথা গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ছাড়া, এটা মাথায় রাখবা। গ্রুপ 1 এবং গ্রুপ 2 ছাড়া। গ্রুপ 1 কারা? সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, স্যাসিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো না, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এরপরে হচ্ছে কি বেরিলিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলো বাদে যতগুলো থাকবে সবগুলো দুর্বল ক্ষার। ঠিক আছে, এই যেমন ধরো ফেরিক, এটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড, এরপরে হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইড। এগুলো অনেকগুলো তোমরা লিখতে পারবা, তবে সবগুলো তো আসলে এখানে লেখা সম্ভব না। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো। এরপর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে কি দুর্বল ক্ষার, তাহলে এটসেট্রা। এরপর আসি দুর্বল লবণে। দুর্বল লবণে, তো দুর্বল লবণগুলো কি কি? দুর্বল লবণগুলো আসলে অনেকগুলো, তোমাকে একটু মাথায় রাখতে হবে, তবে আমি তোমাকে সবচেয়ে মোস্ট কমন গুলো লিখে দিচ্ছি। আচ্ছা, আমরা এর আগে তীব্র লবণগুলো চিনছিলাম তো। তীব্র লবণ আসলে কিভাবে চিনছিলাম মনে আছে? যে কোনো একটা আয়ন যদি তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার থেকে আসলে, তবে কিছু কিছু এক্সেপশনাল আছে ভাই, এটা মানতে হবে, কারণ কেমিস্ট্রিতে এক্সেপশনাল থাকবে। এখন তুমি যদি বলো কেমিস্ট্রি কোটা ফ্যাক্টরির মতো যদি বলা শুরু করো, কেমিস্ট্রি মানে হচ্ছে কি এটার কোনো ভিত্তি নাই, এটা এই নাই সেই নাই, হচ্ছে ফিজিক্স ম্যাথ অনেক ভালো। দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে যেরকম এক্সেপশন থাকে, কেমিস্ট্রিতে কিন্তু এক্সেপশন থাকে। প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো না। ঠিক আছে, মানুষের মধ্যে কি থাকে? এক্সেপশন থাকে, যে একটা মানুষ হচ্ছে এরকম টাইপের, একটা দুর্লভ একটা প্রাণী পাওয়া গেছে। তো ঠিক একইভাবে কেমিস্ট্রিতেও কি এরকম ধরনের এক্সেপশন থাকতে পারে। সো এটা নিয়ে আসলে কি করার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নেই যে ভাইয়া এগুলি কি, আসলে এগুলো আসলে কিছুই না, মেনে নিতে হবে। যেমন ধরো সিলভার ক্লোরাইড সবসময় দুর্বল লবণ হবে, সিলভার ক্লোরাইড কি হবে? সবসময় দুর্বল লবণ হবে। এরপরে যেমন ধরো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেমন ধরো তুমি এখন বলতে পারো স্যার এটা ক্যালসিয়াম তো আসছে কোত্থেকে? তীব্র ক্ষার থেকে, তার মানে স্যার এটা কি, এটা দুর্বল লবণ কেন হয়েছে? কারণ এগুলো একটা মনে রাখবা। আমি তোমাকে একটা কথা বলি, যত ধরনের কার্বনেট তুমি দেখবা একটু লিখে রাখো পাশে, আমি তোমাকে আরো কিছু ট্রিক্স বলবো, তবে একটা কথা মাথায় রাখো, লাস্টে যদি কার্বনেট থাকে, যেমন কার্বনিক অ্যাসিড, একটা কিন্তু দুর্বল অ্যাসিড, মানে কার্বনেট যদি থাকে ভাইয়া, কি বললাম, কার্বনেট যদি থাকে তাহলে মনে রাখবা সেটা দুর্বল, সেটা অ্যাসিড হোক বা লবণ হোক, সবসময় মনে রাখবা। কিছু জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে, কার্বনেট থাকলে সেটা দুর্বল হবে।
আচ্ছা, এরপরে গেল না সিলভার ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট। এরপরে দেখো ক্যালসিয়াম সালফেট। সালফেট টাইপের যতগুলো থাকবে সেগুলোকে তুমি দুর্বলে নিয়ে যাবা। কি বললাম? সালফেট কার্বনেট, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট, বেরিয়াম সালফেট। লিখতে থাকো ভাইয়া, লেখা তো শেষ নাই, লিখো লিখো। এগুলো কিন্তু তুমি বইও গুছানো পাবা না। এই দেখো ক্যালসিয়াম কার্বনেট এবং 100% অথেন্টিক, আবার কেউ চ্যালেঞ্জ করতে আসবে না। দেখো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, বেরিয়াম কার্বনেট, বেরিয়াম সালফেট, সবগুলো হচ্ছে কি দুর্বল লবণ। ঠিক আছে, সবগুলো হবে দুর্বল লবণ। এরপরে দেখো লেড ক্লোরাইড। লেডের মধ্যে যা যা আছে, লেড ক্লোরাইড, লেড আয়োডাইড। লেডের যোজনী কিন্তু ভাইয়া 2, লেডের যোজনী 2, আয়োডিনের যোজনী 1, ক্লোরিনের যোজনী কত? 1। এরপরে দেখো, এরপরে দেখো কপার সালফেট, CuS, ZnS। এরপরে হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, স্ট্রনসিয়াম ফ্লোরাইড। এগুলি কিন্তু মোটামুটি অনেক ইম্পর্টেন্ট, এই বোর্ড পরীক্ষা কিন্তু এগুলো অনেকবার আসছে। ক্যালসিয়ামের এই লবণটা, কত বুঝছো? ক্যালসিয়ামের লবণটা কিন্তু কি হবে? দুর্বল লবণ। এরপরে আছে কি? ক্যালসিয়াম ফ্লোরাইড, স্ট্রনসিয়াম ফ্লোরাইড, যোজনী হচ্ছে 2। এরপরে কার্বনেট যতগুলো থাকবে, কার্বনেট মানে হচ্ছে কি সোডিয়াম কার্বনেট একটা আছে না, সেটাও কিন্তু দুর্বল লবণে চলে যাবে। সোডিয়াম কার্বনেট কিন্তু দুর্বল লবণে চলে যাবে। এরপরে লেড আয়োডাইড তো গেছে, লেড সালফেটটা দেখো, লেড সালফেট, লেড সালফেট, ঠিক আছে, এগুলো এটসেট্রা। এখন তুমি দেখো কিভাবে বুঝবা। নর্মালি আমি তোমাকে একটা কথা বলছি, সালফেট এবং কার্বনেট দেখলে চোখ বন্ধ করে কি বলবা? সেটা হবে দুর্বল। সালফেট এবং কার্বনেট দেখলে, এবং এখানে সিলভার ক্লোরাইড আছে, আবার সিলভার সালফেটও থাকতে পারে, আবার সিলভার কার্বনেটও থাকতে পারে, সমস্যা নেই, সবগুলো কিন্তু কি হবে? দুর্বলের মধ্যে চলে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, লেডের যতগুলো তুমি লবণ দেখবা সবগুলো হচ্ছে দুর্বল, এবং সালফেট কার্বনেট তো সেটা চলে গেল। তারপর হচ্ছে তোমার এই দেখো কপার সালফেট এবং জিঙ্ক, মানে কপার সালফাইড, এটা সালফাইড, জিঙ্ক সালফাইড, এগুলো সবগুলো কি হবে? দুর্বল লবণ হবে। কয়েকটা জিনিস তোমাকে একটু মাথায় রাখতে হবে, কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। তবে একটা কথা বলি, যে পরীক্ষায় তোমাকে কিন্তু ওরা কিন্তু একটা কি, ওরা নিজেরাই বলে দিবে যে জিনিসটা হচ্ছে কি দুর্বল ছিল। পরীক্ষার উদ্দীপকে ওরা নিজেরাই বলে দিবে, মানে টিচাররা সবসময় নিজেরাই বলে দিবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন তাহলে দেখো এটা গেল না, দুর্বল লবণ, দুর্বল ক্ষার আমি পড়ে ফেলছি। ওকে, আচ্ছা এখন দেখো একটু মেইন পড়ায় আসি, একটু মেইন পড়ায় আসি। তো আমি তোমাকে আরেকবার সামারাইজ করে বলতেছি, তুমি কিভাবে বুঝবা তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার। তীব্র অ্যাসিড কারা? অর্গানিক অ্যাসিড ছাড়া যত ধরনের অ্যাসিড ছিল সবগুলো তীব্র অ্যাসিডে ঢুকাই দাও। ক্লিয়ার? এরপরে তীব্র ক্ষার কারা? গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যতগুলো অক্সাইড আছে, হাইড্রোক্সাইড আছে, সবগুলো তীব্র ক্ষারে ঢুকাই দাও। এরপরে তীব্র লবণ কারা ছিল? তীব্র লবণ কারা ছিল? ওইখানের মধ্যে আমি তোমাকে এক্সেপশনাল বাদে আমি তোমাকে কিছু জিনিস পড়াইছিলাম, সেটা হচ্ছে কি, একটা কথা বলছিলাম, সেটা কি, যে কোনো একটা আয়ন যদি তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার থেকে আসে সেটা তীব্র লবণ হবে, এবং যদি কোনো একটা যদি ফলো না করে তাহলে সেটা এক্সেপশনালে যাবে। কথা বুঝছো? এরপরে তোমাকে দুর্বল অ্যাসিড কি বলছি, যত ধরনের অর্গানিক অ্যাসিড আছে সবগুলো দুর্বল অ্যাসিড। ক্লিয়ার? এরপরে দুর্বল ক্ষার কারা? গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর বাদে বাকি সবগুলো হচ্ছে দুর্বল ক্ষারে পাঠাই দাও। ক্লিয়ার? এরপরে দুর্বল লবণ কারা? কার্বনেট থাকবে, সালফেট থাকবে, এবং হচ্ছে সিলভার থাকবে। সিলভার হচ্ছে ক্যাটায়ন হিসেবে থাকে। যত ধরনের সিলভারের লবণ দেখবা সবগুলো দুর্বল, এবং যত ধরনের সালফেটের এবং কার্বনেটের লবণ দেখবা সবগুলো দুর্বল। পাঠা দিছো? এরপরে বাকিগুলোর মধ্যে লেড, সোডিয়াম, লেড সালফেট, মানে কয়েকটা তোমাকে কমন আমি তোমাকে কি পড়াই দিলাম, এগুলো হচ্ছে তোমার দুর্বল লবণের মধ্যে চলে যাবে। এতটুকু ক্লিয়ার তো? আচ্ছা, এখন তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। এখন তুমি ম্যাথ করতে করতে আস্তে আস্তে তোমার কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো দেখো আরেকটা কথা বলতেছি, যে নাইট্রেটের প্রত্যেকটা লবণ, নাইট্রেটের প্রত্যেকটা লবণ হচ্ছে তোমার তীব্র। নাইট্রেটের প্রত্যেকটা লবণ হচ্ছে তীব্র, আজীবন মনে রাখো। যতগুলো নাইট্রেট দেখবা সবগুলো হচ্ছে তীব্র। অ্যামোনিয়াম নাইট্রেট, আবার সিলভার ছাড়া কিন্তু ভাইয়া, সিলভারের মধ্যে কথা আছে, সিলভার দেখলে কিন্তু সেটা কি দুর্বলের মধ্যে পাঠিয়ে দিবা। সিলভার ছাড়া তুমি যদি বলো স্যার সিলভার নাইট্রেট কি হবে, না, নাইট্রেটের মধ্যে এখানে সিলভার ছাড়া, এটা মাথায় রাখতে হবে। বাকি যতগুলো আছে যেমন সোডিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এরপরে তুমি যদি বলো ক্যালসিয়াম নাইট্রেট, এরপরে তুমি যদি বলো ম্যাগনেসিয়াম নাইট্রেট, যতগুলো নাইট্রেটের লবণ পাবা সবগুলো তো তুমি তীব্রতে পাঠিয়ে দিবা। এগুলো সবগুলো কি হবে? তীব্র লবণের মধ্যে চলে যাবে। মাথা থাকবে, এখন থেকে তুমি মাথা থাকবে, যতগুলো নাইট্রেটের লবণ দেখবো সিলভার ছাড়া, আবার সিলভার ছাড়া সবগুলো হচ্ছে কি হবে?
তোমার তীব্র লবণের মধ্যে পাঠিয়ে দিবা। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে তোমার যতগুলো লবণ ছিল সোডিয়াম নাইট্রেট, এবং তোমাকে যদি বলে গ্রুপ 1 এর একটা লবণ তৈরি করো, তাহলে সেটা কি হবে? সাপোজ ধরো আমি বললাম পটাশিয়াম নাইট্রেট, স্যার এটা কি লবণ? অবশ্যই এটা তীব্র লবণ হবে। অবশ্যই তোমার গ্রুপ 1 এবং গ্রুপ 1, স্পেশালি গ্রুপ 1 একটা চিন্তা রাখবা। আমি তোমাকে আরেকটা কথা বলি, দেখো গ্রুপ 1 এর লবণের ক্ষেত্রে বলতেছি, দেখো গ্রুপ 1 এর যতগুলো লবণ বের হবে, লবণ বের করতে পারবো গ্রুপ 1 থেকে যতগুলো লবণ বের হবে, যেমন সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সেসিয়াম, ফ্রান্সিয়াম, রুবিডিয়াম নাইট্রেট, যতগুলো তোমার বের হবে, মানে গ্রুপ 1 এর যতগুলো লবণ বের হবে, সবগুলো হচ্ছে তীব্র লবণ। একদম চোখ বন্ধ করে, সবগুলো তীব্র লবণ। আর বাকিগুলোর ক্ষেত্রে একটু চিন্তা করে দেখতে হবে, যেমন ধরো যে ওই আয়নটা তীব্র অ্যাসিড বা তীব্র খাত থেকে আসছে কিনা। এই যেমন আমি তোমাকে কিন্তু তীব্র লবণের গত ক্লাস আমি কিন্তু শিখিয়ে দিয়েছিলাম যে কোনো একটা আয়ন যদি তীব্র অ্যাসিড বা তীব্র খাত থেকে যদি আসে, তাহলে আমি বুঝে নিব সেটা হচ্ছে তীব্র লবণ। আরেকটা কথা বলে রাখি যে পরীক্ষার মধ্যে তোমাকে আগে থেকে সেটা বলা থাকে, তবু আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, অ্যাডমিশনে কাজে লাগতে পারে। আগে থেকে কিন্তু উদ্দীপকে বলে দেওয়া থাকে যে এই জিনিসটা হচ্ছে কি দুর্বল, এই জিনিসটা হচ্ছে তীব্র। আই এম ড্যাম শিওর সেটা বলে দেওয়া থাকবে, কারণ বলে না দেওয়া থাকলে তুমি দ্রাব্যতা কোনটার বের করবা সেটা জানা থাকবে না, সেটা কখনো জানা থাকবে না। স্যার এখনো কিচ্ছু বুঝি নেই, আচ্ছা না বুঝলে কিছু বলার নাই, একটু ওয়েট করো ভাইয়া, ম্যাথে ঢুকি। আচ্ছা এখন একটু মেইন পড়া একটু আস্তে আস্তে আসি ভাইয়া, একটু মেইন পড়া আসি। সেটা হচ্ছে কি স্যার কেএসপিতে একটু আসি। স্যার হোয়াট ইজ কেএসপি? একটু ভালোভাবে দেখো ভাইয়া, কারণ কেএসপি থেকে তো তোমার প্রশ্ন আসবে না। অনেক কেউ কেএসপির জন্য বসে আসছো যে ভাইয়া কেএসপিটা আপনি কিভাবে বুঝাবেন। ঠিক আছে, দেখো কেএসপি মানে কি? কেএসপি মানে হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। স্যার সলিউবিলিটি প্রোডাক্ট মানে কি? অর্থাৎ দ্রাব্যতার গুণফল। স্যার সলিউবিলিটি প্রোডাক্ট মানে কি? দ্রাব্যতার গুণফল। আচ্ছা জিনিসটা কি বোঝাচ্ছে একটু দেখি। আচ্ছা ডেফিনিশনটা লিখে দিব। আচ্ছা ডেফিনিশনটা যদি আমি তোমাকে যদি বলি, আচ্ছা ভাই একটু ডেফিনিশনটা তাহলে আগে লিখে ফেলো, বেস্ট হবে। দেখো খুবই সিম্পল একটা কথা, সম্পৃক্ত দ্রবণের, ভাইয়া একটা কথা মাথায় রাখি, তুমি চোখ বন্ধ করে একটু ডেফিনিশনটা লিখো, আমি তোমাকে পরে বুঝাচ্ছি। সম্পৃক্ত দ্রবণের আয়নের মোলার ঘনমাত্রা গুণফলকে মোলার ঘনমাত্রার গুণফলকে সম্পৃক্ত দ্রবণের আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে কেএসপি বলে। হোয়াট ইজ কেএসপি? কেএসপি মানে দ্রাব্যতার গুণফল। আচ্ছা স্যার কিচ্ছুই বুঝিনি। আচ্ছা একটু দেখো, প্রথম কথা হচ্ছে কেএসপি কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? কোন যৌগ মানে কোন কম্পাউন্ড নিয়ে আমি কাজ করব, কেএসপি কার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন ভাইয়া তোমার কেএসপি বোঝার দরকার নেই, একটা কথা মাথায় রাখো, কেএসপি কোন কম্পাউন্ড নিয়ে আমি কাজ করব, কোন কম্পাউন্ড নিয়ে? সবসময় দুর্বল, সবসময় কি হবে? দুর্বল নিয়ে কাজ করব। কেন ভাইয়া? রিজনটা কেন? এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রিজনটা কেন? রিজনটা হচ্ছে যেটা দুর্বল সেটাই হচ্ছে আংশিক বিয়োজিত হবে এবং সেটাই সাম্য অবস্থায় থাকবে। স্যার যাহাই সাম্য অবস্থা তাহাই কিন্তু সম্পৃক্ত। একটা কথা আরেকটা নোট করে রাখো, আমি শিওর তোমরা এখন কেউ কিছু বুঝতেছো না, বোঝার দরকার না এখন। দেখো আরেকটা কথা নোট করে রাখো, যাহাই সম্পৃক্ত তাহাই সাম্য অবস্থা, নোট করে রাখো এটা। এখন আমরা আসি একটু এক্সপ্লেনেশনে একটু আসি। স্যার কি বোঝাতে যাচ্ছেন একটু ইলাবোরেটলি বলেন। আচ্ছা একটু ওয়েট করো। এটা হচ্ছে সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইড হচ্ছে একটা কঠিন একটা দ্রব, মানে এটা হচ্ছে কি কঠিন একটা দ্রব। এখন এটাতে যখন পানি দিলাম, কঠিন দ্রব কখনো কিন্তু আয়ন তৈরি করে না। ফ্যারাডে বলছিল না যে, ফ্যারাডে একটা কথা বলছিল যেটা অ্যাকোয়াস সলিউশন সেটা কেন আয়ন তৈরি হবে। সো সিলভার ক্লোরাইড আমি পানি দিলাম, পানি দেওয়ার পরে এটা আয়ন তৈরি হয়েছে না, সিলভার প্লাস এবং হচ্ছে কি ক্লোরিন মাইনাস। এতটুকু বুঝছো? আচ্ছা দেখো এখন আমরা দেখি যে মনে করি একটা কথা বলি যে মনে করি সিলভার ক্লোরাইডটা সাম্য অবস্থায় যেতে S মোল পার লিটার বিক্রিয়া করে। একটু ভালোভাবে আমার কথা শোনো। মনে করি সিলভার ক্লোরাইড সাম্য অবস্থায় যেতে, স্যার সাম্য অবস্থা মানে বুঝি, সাম্য অবস্থা মানে সম্পৃক্ত অবস্থা। সম্পৃক্ত মানে কি? এখন সম্পৃক্ত মানে ভুলে গেছি। সম্পৃক্ত মানে ওই যে শরবত তৈরি করছিলাম না গত ক্লাসে,
ওইখানের মধ্যে আমি চিনি কি পরিমাণ দিছি, 3 চামচ দিছি। 3 চামচটা ছিল আমার দ্রাবকের সমপরিমাণ দ্রব। দ্রাবকের সমপরিমাণ দ্রব যদি আমি দিয়ে থাকি তাহলে সেটা তো সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। তার মানে যাহাই সম্পৃক্ত তাহাই সাম্য অবস্থা, তাহাই হচ্ছে কি আমার ইকুইলিব্রিয়াম। স্যার এখনো বুঝি নাই, একটু ওয়েট করো। সিলভার ক্লোরাইড সাম্য অবস্থায় যেতে, স্যার সাম্য অবস্থায় মানে কি? সম্পৃক্ত হতে, মানে সে পুরোপুরি বিয়োজিত হতে, সে একদম পুরোপুরি ডিজলভ হতে আমি বললাম সে S মোল পার লিটার বিক্রিয়া করে। স্যার কি বললেন? S মোল পার লিটার বিক্রিয়া করে। স্যার S মোল পার লিটার মানে কি? মানে হচ্ছে তার দ্রাব্যতা হচ্ছে S মোল পার লিটার। এখন তুমি বলতে পারো স্যার S মানে কি? S মানে হচ্ছে দ্রাব্যতা। আচ্ছা আচ্ছা বাদ দাও, এখানে আমি 5 দিলাম, কোনো সমস্যা আছে? মানে আমি তোমাকে একটা কথা বললাম যে সিলভার ক্লোরাইড সাম্য অবস্থায় যেতে 5 মোল পার লিটার বিক্রিয়া করে। কথাটার অর্থ হচ্ছে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য 5 মোল সিলভার ক্লোরাইড ওইখানে দিতে হবে, তারপরেই আমি সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারবো। তারপরেই আমি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারবো। আই এম শিওর অনেকে হা করে তাকায় আছো, স্যার কি বলতেছেন? মানে কথাটার অর্থ হচ্ছে আমি একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে গেলে আমাকে 5 মোল সিলভার ক্লোরাইড দিতে হবে। কথাটার অর্থ হচ্ছে এটা। তাহলে আমি এটাকে এভাবে বলতে পারি যে সিলভার ক্লোরাইড সাম্য অবস্থায় যেতে মনে করি 5 মোল পার লিটার বিক্রিয়া করে। আচ্ছা 5 মোলটাকে আমি এভাবে বলি, তাহলে S মোল পার লিটার। এখন যে কোনো কিছু বিক্রিয়া করতে পারে, সে 5 মোল হতে পারে, সে 2 মোল হতে পারে, সে 10 মোল হতে পারে, ডাজন্ট ম্যাটার। তাই আমি বললাম সে S মোল পার লিটার বিক্রিয়া করে, S মোল পার লিটার বিক্রিয়া করে। কথাটার অর্থ কি? কথাটার অর্থ কি? তার মানে আমি একটা কথা বলতে পারি যে S মোল পার লিটারকে বলা হচ্ছে ঘনমাত্রা এককে দ্রাব্যতা। এখন নতুন একটা কনসেপ্ট আসছে, কি বললাম? S মোল পার লিটারকে বলা হচ্ছে ঘনমাত্রা এককে দ্রাব্যতা। এখন অনেক কেউ একটাই প্রশ্ন করবে, স্যার দ্রাব্যতা বুঝতে আমাদের এমনি অলরেডি কিয়ামত হয়ে যাচ্ছে, সেখানে আপনি আবার ঘনমাত্রা আনলেন। কথাটার অর্থ কি? একটু ভালোভাবে দেখো। এই যে S মোল পার লিটারকে বলা হচ্ছে ঘনমাত্রা এককে দ্রাব্যতা। তার মানে দুইটার মধ্যে নিশ্চয়ই কথা আছে। একটা এক্সাম্পল দিলে যতজন এই লাইভ ক্লাসটা দেখতেছে ঘনমাত্রা এবং দ্রাব্যতার মধ্যে ডিফারেন্সটা বুঝে যাবে। শুধুমাত্র একটা এক্সাম্পল দিব, শুধুমাত্র একটা এক্সাম্পল দিব। স্যার ঘনমাত্রা কি দ্রাব্যতা কি? দুইটা জিনিস কখন এক হবে? আমার কথা নরমালি শোনো, আমি তোমাকে কি বলতেছি? আমি বলতেছি সিলভার ক্লোরাইড সাম্য অবস্থায় যেতে S মোল পার লিটার বিক্রিয়া করে। অর্থাৎ সে যদি সাম্য অবস্থায় যেতে S মোল পার লিটার বিক্রিয়া করে, তাহলে এই S মোল পার লিটারকে বলা হচ্ছে ঘনমাত্রা এককে দ্রাব্যতা। অর্থাৎ কথাটার অর্থ কি? অর্থাৎ একটা দ্রবণের মধ্যে যে পরিমাণ দ্রব আমি ইউজ করলে সেটা সম্পৃক্ত অবস্থায় পরিণত হবে। কি বললাম? একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য আমি যে পরিমাণ দ্রব ইউজ করব, আমি সাপোজ ধরে এখানে দ্রব ইউজ করলাম 5 মোল পার লিটার, ওই দ্রবটা কি? ওই দ্রবটা হচ্ছে আমার ঘনমাত্রা এককে দ্রাব্যতা। এটা কখন হবে ভাইয়া? যখন সেটা সম্পৃক্ত অবস্থায় পরিণত হবে। আচ্ছা কারা বুঝো নাই? কারা বুঝতেছ না? একটু দেখো, কারা বুঝতেছ না একটু আমাকে বলো। স্যার এখন আমি কিছু বুঝি না, আপনি কি বলছেন? মানে কথাটা হচ্ছে কোন একটি দ্রব্য সাম্য অবস্থায় যেতে যত ঘনমাত্রা বিক্রিয়া করবে তার পরিমাণটাকে বলা হচ্ছে ঘনমাত্রা এককে দ্রাব্যতা। এখন তোমাদের একটা প্রশ্ন হচ্ছে, স্যার ঘনমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্কে কি? ঘনমাত্রার সাথে দ্রাব্যতার সম্পর্কে কি? স্যার একটু এটা রাখো, এরপরে আমি তোমাকে একটা এক্সাম্পল বোঝাচ্ছি। দেখো স্যার ঘনমাত্রা দ্রাব্যতার মধ্যে সম্পর্কটা কি? দেখো ভাইয়া কিছুই ক্লিয়ার হয় নাই। ঠিক আছে, যারা বলতেছো তারা মিথ্যা বলতেছে। দেখো তারা মিথ্যা বলতেছে। স্যার আমরা কেন মিথ্যা বলবো? স্যার যাতে আপনি কষ্ট করে বুঝাইছেন, যাতে আমরা কি একটু বলে ফেললে স্যার আমরা বুঝে গেছি, তার মানে স্যারও মনে করবে স্যার আমরা বুঝে গেছি। স্যার হোয়াট ইজ দ্য রিয়েল ডিফারেন্স বিটুইন কনসেন্ট্রেশন এন্ড সলিবিলিটি? স্যার হোয়াট ইজ দ্য রিয়েল ডিফারেন্স বিটুইন কনসেন্ট্রেশন এন্ড সলিবিলিটি? স্যার হোয়াট ইজ দ্য রিয়েল ডিফারেন্স? ইয়েস স্যার, একটু করে বলতেছি। দেখো 3টা পাত্র নিলাম, পাত্রের মধ্যে আমি এখানে বললাম সবগুলোতে 1 লিটার করে নিছি। সব একটু দেখো স্যার ঘনমাত্রা এবং দ্রাব্যতার মধ্যে রিয়েল ডিফারেন্সটা কি? আপনি একটু আগে বললেন না যে ওই 5 মোল পার লিটারকে বলা হচ্ছে ঘনমাত্রা এককে দ্রাব্যতা। স্যার এটা কিছুই বুঝি নেই। স্যার ঘনমাত্রা দ্রাব্যতা কি একই জিনিস? দেখো ঘনমাত্রা দ্রাব্যতা একই জিনিস কিনা সেটা ডিপেন্ড করে একটা কন্ডিশনে। কন্ডিশনটা কি? সাপোজ ধরো আমি শরবত তৈরি করলাম, আমি তোমার বাসায় আসছি, তুমি শরবত তৈরি করছো আমাদের 3 জনের জন্য। সাপোজ ধরো তোমার বাসায় মেহমান আসছে, এখন তুমি শরবত তৈরি করতে গেলে তুমি কি বলবা?
কেউ শরবতে চিনি কম খায় বা কেউ শরবতে চিনি বেশি খায়, এরকম একটা কিছু হতে পারে, যেমন আমি চিনি বেশি খাই, ঠিক আছে। সো এখানের মধ্যে কি হবে, আমি তোমাকে বললাম যে এখানে তুমি 2 মোল চিনি দাও, কত মোল, 2 মোল চিনি দিছো, এখানে তুমি দিছো কত মোল, 3 মোল চিনি দিছো, এখানে তুমি দিছো 5 মোল চিনি, এবং সবগুলো তুমি শরবত তৈরি করছো, সবগুলোতে তুমি কি তৈরি করছো, শরবত তৈরি করছো, ঠিক আছে। আচ্ছা এখন তো সবগুলো ঘনমাত্রা কত, আচ্ছা ঘনমাত্রা মানে বুঝি, স্যার ঘনমাত্রা মানে কি, ঘনমাত্রার ডেফিনেশনটা কি একটু লিখে নিবা পাশে, ঘনমাত্রার ডেফিনেশনটা পাশে লিখে নিবা। দেখো 1 লিটারে যত মল দ্রবীভূত থাকে সেটাই ঘনমাত্রা, 1 লিটারে যত মোল দ্রবীভূত থাকবে। এখন তুমি যদি মোল না বুঝলে আবার সমস্যা আছে, মোল কিন্তু আমি ওই ক্লাসে এক্সপ্লেন করছিলাম, মোল মানে কি, মোল মানে কি জানো তো সেটা, 1 লিটারে কি পরিমাণ মোল দ্রবীভূত থাকবে। মোল জিনিসটা তুমি আণবিক ভর বোঝাচ্ছে আর কি, মানে একটা আণবিক ভর মানে একটা যৌগের আণবিক ভর কাউন্ট হবে, আর পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর কাউন্ট হবে, সেটাই তো মোল। তাহলে 1 লিটারে কি পরিমাণ মোল দ্রবীভূত আছে সেটা হচ্ছে ঘনমাত্রা। তাহলে আমি কি বললাম, 1 লিটারে কি পরিমাণ মোল দ্রবীভূত আছে, 1 লিটারে কি পরিমাণ মোল দ্রবীভূত আছে সেটা হচ্ছে আমার ঘনমাত্রা। তার মানে এই যে আমি এখানে তুমি যে দিছো, তুমি শরবত বানাচ্ছ, তুমি 2 মোল দিছো, 3 মোল দিছো, 5 মোল দিছো, সবগুলো ঘনমাত্রা। এটা ঘনমাত্রা কত, 2 মোল পার লিটার। স্যার এটা ঘনমাত্রা কত, 2 মোল পার লিটার। সবাই একটু ক্লাসটা দেখো, ক্লাস শেষে যদি বুঝে না থাকো তাহলে আমি আর ফার্স্ট পেপারে কোর্সটা আর পড়াচ্ছি না। কেউ যদি দ্রাব্যতা যদি বুঝে না থাকো তাহলে ফার্স্ট পেপারে কোর্স আর পড়াবো না। আর তোমাকে বুঝতে হবে যে ভাইয়া, তুমি ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার হোক বা থার্ড ইয়ার হোক, তোমাকে বুঝতে হবে যে ভাইয়া, বুঝতে হবে যে দেখো 3 মোল পার লিটার, 3 মোল পার লিটার এটা হচ্ছে ঘনমাত্রা, 5 মোল পার লিটার এটা হচ্ছে ঘনমাত্রা। এখন দ্রাব্যতা কি, দেখো দ্রাব্যতা কি, দ্রাব্যতা ডেফিনিশনটা লিখো। দ্রাব্যতা ডেফিনিশনটা কি, দ্রাব্যতা ডেফিনিশন হচ্ছে সম্পৃক্ত, দ্রাব্যতা ডেফিনিশনটা কি, সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রবীভূত আছে, সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রবীভূত আছে, যত মোল দ্রবীভূত আছে, সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রবীভূত আছে সেটা হচ্ছে দ্রাব্যতা। তার মানে ভাইয়া জিনিসটা কি, তার মানে সহজ কথা, ঘনমাত্রা ডিপেন্ড করে ব্যক্তির উপরে। একটা কথা লিখে রাখো, ঘনমাত্রা ডিপেন্ড করে ব্যক্তির উপরে, এটা লিখছো। ঘনমাত্রা ডেফিনিশনটা কি, 1 লিটারে কি পরিমাণ মোল দ্রবীভূত আছে সেটা হচ্ছে ঘনমাত্রা। 1 লিটারে যত পরিমাণ মোল থাকে সেটা ঘনমাত্রা, 100 মোল 200 মোল 300 মোল 500 মোল ডাজন্ট ম্যাটার, বাট দ্রাব্যতা সম্পৃক্ত দ্রবণ হতে হবে, সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রবীভূত আছে সেটাই হচ্ছে দ্রাব্যতা। স্যার একটা কথা যদি সামারাইজ করে যদি বলি তাহলে এই যে একটু আগে লিখলাম না, ঘনমাত্রা ডিপেন্ড করে ব্যক্তির উপর, ঘনমাত্রা ডিপেন্ড করে ব্যক্তির উপর, অর্থাৎ তুমি মানুষ কি পরিমাণ দিচ্ছ সেটা হচ্ছে ঘনমাত্রা। আর দ্রাব্যতা ডিপেন্ড করে দ্রাবকের উপরে। গত ক্লাসে বলছিলাম না, দ্রাবকের ক্যাপাসিটির উপরও ডিপেন্ড করে, মানে দ্রাবক, যেমন ধরো আমি এক গ্লাস শরবত তৈরি করতেছি, ওই 1 গ্লাস পানির মধ্যে ওই পানির একটা চাহিদা আছে, একটা লিমিটেশন আছে, একটা রেস্ট্রিকশন আছে, সে এত পরিমাণ চিনি থেকে সে বেশি নিতে পারবে না, সে যতটুকু তার হাইয়েস্ট নিতে পারবে সেটাই হচ্ছে দ্রাব্যতা, সেটাই হচ্ছে তার দ্রাব্যতা। অর্থাৎ দ্রাব্যতা ডিপেন্ড করবে দ্রাবকের উপরে, এটা দ্রাবক মানে সলভেন্টের উপরে, আর ঘনমাত্রা ডিপেন্ড করবে ব্যক্তির উপরে। তার মানে এখন দেখো, তার মানে আমি যে এখানে তুমি দিছো না 2 মোল চিনি দিছো, 3 মোল চিনি দিছো, 5 মোল দিছো, সবগুলো দ্রাব্যতা। তাহলে এটা সবগুলো ঘনমাত্রা, সবগুলো কি ঘনমাত্রা। তাহলে এটা ঘনমাত্রা কত, 2 মোল পার লিটার, এটা ঘনমাত্রা কত 3 মোল পার লিটার, এটা ঘনমাত্রা কত 5 মোল পার লিটার। এখন প্রশ্ন হচ্ছে স্যার দ্রাব্যতা কোনটা, দ্রাব্যতা ডিপেন্ড করে দ্রাবকের উপরে। তার মানে এই যে প্রত্যেকটা 1 লিটারের একটা ক্যাপাসিটি আছে না, আমি তোমাকে একটা কথা বলছিলাম, প্রত্যেকটা দ্রাবকের একটা ক্যাপাসিটি থাকে। এই যেমন ধরো এই 1 লিটারের ক্যাপাসিটি আমি তোমাকে বললাম যে 3 মোল, কি বললাম, 1 লিটার পানির বা 1 গ্লাস পানির আমি ক্যাপাসিটি বললাম, ক্যাপাসিটি মানে তার ধারণ ক্ষমতা, ক্যাপাসিটি বললাম 3 মোল। তাহলে দ্রাব্যতা কি হবে, দ্রাব্যতা কোনটা হবে, এ হবে, বি হবে নাকি সি হবে? এটা এ বললাম, এটা বি বললাম, এটা সি বললাম, দ্রাব্যতা কোনটা হবে, এটা 3 মোল পার লিটার। তার মানে একটা কন্ডিশনে এসে দ্রাব্যতা আর ঘনমাত্রা দুইটাই সেম হবে, সেটা কোন জায়গায়, সম্পৃক্ত।
আচ্ছা এখন দেখা যাচ্ছে কারেন্ট চলে গেছিল ভাইয়া, কারেন্টটা চলে গেছিল ওই কারণে। ওকে দেখো ঠিক আছে, যারা চলে গেছো তারা এখন চলে আসতে পারো। কারেন্ট চলে গেছিল সেজন্য, কারেন্ট চলে গেলে প্রায় 30 মিনিট হচ্ছে একটু ডিস্টার্ব করবে। দেখো 30 মিনিট না, সরি 30 সেকেন্ড। আচ্ছা দেখো 1 লিটারে, একটা 1 লিটার পাত্রে তার ক্যাপাসিটি হচ্ছে 3 মোল। তাহলে 3 মোলটা হচ্ছে কি তার দ্রাব্যতা, অর্থাৎ ধারণ ক্ষমতা সমপরিমাণ দ্রব্য দিলে সেটা দ্রাব্যতা হবে। এখন আমাকে বলো দ্রাব্যতা কোন জায়গায় পাওয়া যাচ্ছে? বি পাত্রে। আর এটা কি, এখন আমাকে বলো ঘনমাত্রা কোথায় কোথায়? এটাও ঘনমাত্রা, এটাও ঘনমাত্রা, এটাও ঘনমাত্রা, বা দ্রাব্যতা কোন জায়গায় পাওয়া যাচ্ছে? শুধু এই জায়গায়। এটা কি কখনো দ্রাব্যতা হবে? হবে না। এটা কখনো দ্রাব্যতা হবে না। অর্থাৎ ঘনমাত্রা দ্রাব্যতার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমরা দ্রাব্যতা কাউন্ট করব, আর ঘনমাত্রা কাউন্ট করব সবগুলোর ক্ষেত্রে, সেটা সম্পৃক্ত হোক, সেটা অসম্পৃক্ত হোক, সেটা অতিরিক্ত হোক, ডাজন্ট ম্যাটার। আমি যেটা দিচ্ছি সেটাই ঘনমাত্রা, আর দ্রাব্যতা হচ্ছে দ্রাবক যতটুকু নিচ্ছে, দ্রাবক কি পরিমাণ নিতে পারতেছে সেটাই হচ্ছে কি দ্রাব্যতা, সেটাই হচ্ছে কি দ্রাব্যতা। ওকে এখন ক্লিয়ার হয়েছে না? আচ্ছা তাহলে আগের প্রশ্নতে চলে আসি, আগের প্রশ্নটাতে চলে আসি। আগের প্রশ্নটাতে কি বলতেছে দেখো, স্যার সিলভার ক্লোরাইড ছিল না আমাদের, তাহলে সিলভার ক্লোরাইডকে আমি বিয়োজন করালাম, সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস। আচ্ছা একটা কথা বলে রাখি, যেহেতু সিলভার ক্লোরাইড হচ্ছে একটা দুর্বল লবণ এবং এটা সাম্য অবস্থায় আছে, তার মানে এটা মাস্ট কি বের হবে? সাম্যদ্রবক বের হবে। আচ্ছা সাম্যদ্রবক বের করতে পারি, তার মানে একটু আগে যে একটা কথা বললাম না সেটা বুঝছো? একটা কথা বলছিলাম, মনে আছে ভাইয়া কি বলছিলাম? একটু আগে 5-10 মিনিট আগে বলছিলাম, কারেন্ট যাওয়ার আগে। সেটা কি বলছিলাম? যে সিলভার ক্লোরাইড সাম্য অবস্থায় যেতে সে কত বিক্রিয়া করে বললাম? এস মোল পার লিটার বিক্রিয়া করে। এ এস মোল পার লিটার হচ্ছে তার ঘনমাত্রা এককে দ্রাব্যতা। কথাটার অর্থ হচ্ছে এখানে ঘনমাত্রা এস মোল পার লিটার, দ্রাব্যতা এস মোল পার লিটার। এটাই ছিল আসলে কথা, আর কিছু না। মানে সাম্য অবস্থায় যখন যায় তখন দ্রাব্যতার ঘনমাত্রা সেম হয়ে যায়। একটু আগে একটা এক্সাম্পল দিছিলাম না, ওইটাই বলবা। তার মানে একটা কথা বলছিলাম যে একটা দ্রব সাম্য অবস্থায় যেতে যত ঘনমাত্রা বিক্রিয়া করবে, যত একটা দ্রব বলতে কোন দ্রব এটা না, একটা দ্রব সাম্য অবস্থায় যেতে যত ঘনমাত্রা বিক্রিয়া করবে তার পরিমাণটাকে বলা হচ্ছে ঘনমাত্রা এককে দ্রাব্যতা। এর চার সহজে বলা যায় না, আমার মনে হয় না এর চার সহজে এক্সপ্লেন করা যাবে কিনা, আমার মনে হয় না। দেখো তাহলে এস মোল পার লিটার গেছে না এখন? আচ্ছা এখন একটু মেইন কথায় আসি, স্যার কেএসপিটা কিভাবে আসলো? কেএসপিটা কোত্থেকে আসলো? মাথায় প্রশ্ন আসে না? স্যার দ্রাব্যতা বুঝছি, ঘনমাত্রা বুঝছি, সাম্য অবস্থা বুঝছি, সম্পৃক্ত বুঝছি, পার ভাইয়া কেএসপি কোত্থেকে আসলো? একটু দেখো তো কেএসপি কোত্থেকে আসলো। প্রথম কথা হচ্ছে আমি এটা যদি কেসি বের করতে চাই, স্যার কেসি বের করতে পারি? আচ্ছা কেসি কিভাবে বের করে? যারা একদম বাচ্চারা যারা আছে ফার্স্ট ইয়ারের তারা আশা করে দেখবে না, কারণ আমি শিওর তাদের পড়ালেখা একদমই মনোযোগ এখন নাই। কারণ এখানে আসলে যারা যারা ভর্তি হয়েছে সবগুলো ম্যাক্সিমামই সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারদেরকে আমার মনে হয় না আমি এখন এমআইটি লেভেলের বেসিক দিলেও তাদেরকে ইমপ্রেস করা সম্ভব না এখন, একদমই মোটেও সম্ভব না, একদমই মোটেও সম্ভব না। তাদেরকে নিয়ে আমি কবে কাজ করতে পারবো আমি জানি না, তবে আমি শুরু করে দিছি। এখন তুমি ভর্তি হও বা না হও ডাজেন্ট ম্যাটার ভাইয়া, তুমি যেখানে পড়ো বাট পড়া স্টার্ট করে ফেলো। আমার কাছে পড়ো বা না, যেখানে পড়ো না কেন পড়া স্টার্ট করে ফেলো। কারণ হচ্ছে তো কোয়ারেন্টাইন টাইমটা হচ্ছে বেস্ট টাইম সিলেবাস কমপ্লিট করে ফেলা, সিলেবাস কমপ্লিট করা বেস্ট একটা টাইম, বুঝছো? এই সুযোগ পার পাবে না। তাহলে কেসি যদি বের করতে চাই, স্যার কেসি কিভাবে বের করে? স্যার উৎপাদের ঘনমাত্রা গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। কেসি কিভাবে বের করে? উৎপাদের ঘনমাত্রা গুণফল বিক্রিয়কের, উৎপাদের ঘনমাত্রা গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, ডিভাইড বাই কি হবে? বিক্রিয়কের ঘনমাত্রা। এটা সাম্যধ্রুবক বের করার সিস্টেম। সাম্যধ্রুবক এইভাবে বের করে। কিভাবে বের করে? এইভাবে বের করে। আচ্ছা এখন এটার কেসি কেন বের করা সম্ভব হচ্ছে? কারণ এটা 100% বিয়োজিত হয় নাই, এটা হালকা পরিমাণ বিয়োজিত হয়েছে, সেজন্য কেসি বের করা সম্ভব হচ্ছে। বাট এটা যদি পুরোপুরি বিয়োজিত হতো, 100% বিয়োজিত হলে তো কখনো কেসি বের করা সম্ভব হতো না। এটা গত ক্লাসে আমি তোমাকে বলছিলাম, গত ক্লাসে আমি তোমাকে সেটা বলছিলাম। এখন তাহলে আমি যদি এটা বের করতে চাই তাহলে কিভাবে বের করবো দেখো। আর একটু মোবাইলের চার্জ চলে গেছে, একটু দেখো। মোবাইলের চার্জ চলে গেছে বলতে দেখো 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 দেখো
এটা কেসি বের করছি না? আচ্ছা এখানে তো এটা নিচে দেখা যাচ্ছে। আচ্ছা এখানে নিচে তাহলে বের করে দেখি। দেখো ফার্স্টে আমরা কিভাবে বের করব, আমরা গুণটা করে দিই, এরপরে সিলভার প্লাস ইন্টু কি ক্লোরিন মাইনাস দিছো। আচ্ছা দেওয়া শেষ না? আচ্ছা এখন তাহলে তুমি যে জিনিসটা বলবা সেটা হচ্ছে কি, এটা কেসি ইন্টু এজিসিএল ইকুয়াল টু কি এজি প্লাস ইন্টু ক্লোরিন মাইনাস। ওকে, এখন এরপর আসো, এখন দেখো সিলভার ক্লোরাইডটা কি ছিল আমাকে বলো। সিলভার ক্লোরাইড ছিল একটা কঠিন একটা দ্রব, কঠিন একটা দ্রব ছিল, এবং এই কঠিন দ্রবকে পানিতে দেওয়া হয়েছে। পানিতে দেওয়ার পরে সেটা আয়ন তৈরি করছে। এখন নর্মালি কিন্তু কখনো আয়ন তৈরি করে না, একটা কঠিন দ্রব কখনো আয়ন তৈরি করে না। আয়ন তৈরি করে কারা জানো? একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে গ্যাস। গ্যাসের মধ্যে কিন্তু আয়ন তৈরি হয়। আর তরল এটা হচ্ছে কি তরল কেমন হয়েছে, কারণ পানিতে দ্রবীভূত করছি, তাহলে এটা আয়ন তৈরি হয়েছে, এটা বুঝছো। আচ্ছা এখানে একটা কথা লিখে রাখো, যে কোনো বিশুদ্ধ কঠিন এবং তরল, যে কোনো বিশুদ্ধ কঠিন এবং তরলের ঘনমাত্রা ধ্রুবক ধরা হয়। কি লিখবা? যে কোনো বিশুদ্ধ, লিখে রাখো, যে কোনো বিশুদ্ধ, আমরা জানি লিখে রাখো, যে কোনো বিশুদ্ধ কঠিন এবং তরলের ঘনমাত্রা ধ্রুবক ধরা হয়। কি ধরা হবে? ধ্রুবক ধরা হবে। লিখে রাখো, যে কোনো বিশুদ্ধ কঠিন এবং তরলের ঘনমাত্রা ধ্রুবক ধরা হবে। তাহলে এই যে AgCl এর ঘনমাত্রাকে আমরা ধ্রুবক ধরতেছি কেন? কারণ এটা ছিল একটা বিশুদ্ধ একটা কঠিন পদার্থ। সো কঠিন পদার্থ তরল আমরা ধ্রুবক ধরবো, এবং Kc ইন্টু, তাহলে দেখো এটার মান যদি ধ্রুবক হয়ে থাকে, অলরেডি এটার মান হচ্ছে একটা ধ্রুবক, তাহলে একটা ধ্রুবকের সাথে আরেকটা ধ্রুবক গুণ করলে সেটার নাম দেওয়া হয়েছে KsP। নাম দেওয়া হয়েছে KsP। একটা ধ্রুবকের সাথে আরেকটা ধ্রুবক যদি গুণ করে থাকে সেটার নাম দেওয়া হয়েছে KsP। সুতরাং KsP সমান সিলভার প্লাস ইন্টু ক্লোরিন মাইনাস, এটা হচ্ছে ইকুয়েশন। এটাই হচ্ছে ইকুয়েশন। KsP এর ইকুয়েশন হচ্ছে এটা। এখন স্যার কিছুই তো বুঝি নাই, স্যার কিছুই বুঝি নাই যে এটা মানে কি, কিভাবে আসছে সেটা বুঝলাম, বাট এটা দিয়ে কি বোঝাচ্ছে, অর্থাৎ KsP মানে কি বোঝাচ্ছে বলো? KsP মানে কি বোঝাচ্ছে দেখো, এটা ডেফিনিশনটা কি লিখে দিয়েছিলাম? ডেফিনিশনটা লিখে দিয়েছিলাম। KsP মানে হচ্ছে একটা সম্পৃক্ত দ্রবণের আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে, একটি সম্পৃক্ত দ্রবণের আয়নের মোলার ঘনমাত্রার গুণফলটাকে বলা হচ্ছে KsP, যেটাকে বলা হয় দ্রাব্যতার গুণফল। তার মানে সিলভার ক্লোরাইডটা বিয়োজিত হয়ে সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন উৎপন্ন হলে, তাহলে এটার দ্রাব্যতা যদি আমি অ্যাস ধরি, তাহলে এটার দ্রাব্যতা হবে কত? কত হবে বলো? স্যার কিছুই তো বুঝতেছি না। মানে সিলভার ক্লোরাইড বিয়োজিত হয়ে সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস উৎপন্ন হয়েছে। তাহলে আমি একটা কথা বললাম, সিলভার ক্লোরাইড সাম্য অবস্থায় যেতে, তার সাম্য অবস্থা মানে কি? মানে সম্পৃক্ত অবস্থায় পৌঁছাতে সে বিক্রিয়া করে S মোল পার লিটার। তাহলে এই S মোল পার লিটার হচ্ছে তার দ্রাব্যতা। দ্রাব্যতা কত? S। তাহলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যদি S হয় এবং সিলভার ক্লোরাইড বিয়োজিত হয়ে সিলভার প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন উৎপন্ন হলে, তাহলে এটা দ্রাব্যতা কত হবে? স্যার এখনো বুঝি নাই। মানে সিলভার ক্লোরাইড 1 মোল না, 1 মোল সিলভার ক্লোরাইড বিয়োজিত হয়ে 1 মোল সিলভার প্লাস আয়ন উৎপন্ন করে, তাহলে এটা দ্রাব্যতা কত হবে? S। এটা দ্রাব্যতা কত হবে? S। এবং তাদের মধ্যবর্তী গুণফলটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসছে, স্যার এখানে আপনি দিচ্ছেন ঘনমাত্রা আর এখানে দিচ্ছেন S, ডিফারেন্সটা কি ভাইয়া? একটু আগে বললাম না, সম্পৃক্ত দ্রবণে যাহাই ঘনমাত্রা তাহাই দ্রাব্যতা। তার মানে ঘনমাত্রা আর দ্রাব্যতা সেম কথা ভাইয়া। সম্পৃক্ত দ্রবণে যাহাই ঘনমাত্রা তাহাই দ্রাব্যতা। কেন? কারণ ওই তোমাকে বললাম না, তার দ্রাবকের ক্যাপাসিটি এবং তুমি যেটা দিছো, তুমি যেটা মোল যেটা দিছো এবং দ্রাবকের ক্যাপাসিটি যেটা ছিল সেটা মিলে গেছে। দ্রাবকের ক্যাপাসিটি হচ্ছে ঘনমাত্রা, দ্রাবকের ক্যাপাসিটি হচ্ছে দ্রাব্যতা, আর তুমি যেটা দিছো সেটা হচ্ছে ঘনমাত্রা। দুইটা যখন মিলে গেছে, তার মানে যাহাই ঘনমাত্রা তাহাই দ্রাব্যতা। কোন পজিশনে? সেটা হচ্ছে কি? সম্পৃক্ত অবস্থায়। সেটা হচ্ছে কি? সাম্য অবস্থায়। সেটা হচ্ছে সম্পৃক্ত অবস্থায়। তার মানে আমি এখানে বলতে পারি সিলভার ক্লোরাইডের KsP হচ্ছে S²। কারা বুঝছো? না বুঝলে এটা মাস্ট একটা এক্সাম্পল গেল, এরপর কতগুলো এক্সাম্পল আসবে, এরপর আমি টাইপ আলোচনা করব, প্রত্যেকটা টাইপ আলোচনা করব, ঠিক আছে? প্রত্যেকটা টাইপ আলোচনা করবো। আচ্ছা যারা এখনো বুঝো নাই, স্যার এখনো কিছু বুঝি নাই, একটু ওয়েট করো, স্যার এখনো কিছু বুঝি নাই, দেখো গেছে না? তার মানে এখানে কেউ যদি একটা প্রাণী যদি এই জায়গায় কনফিউশনে পড়ো, কোন জায়গায়?
এই জায়গায় এবং এই জায়গায়। যেমন ধরো আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম, আমি একটা জিনিস কখনো ভালোভাবে বুঝতাম না যে দ্রাব্যতা আর ঘনমাত্রার মধ্যে আসলে ডিফারেন্সটা কি ছিল। ঠিক আছে, হয়তো এটা বলবো না যে টিচার তখন ভালোভাবে বোঝাতে পারে নাই, এখন আমি বুঝি নাই নাকি টিচার বোঝাতে পারে, সেটা আমার এখন মাথায় নাই। হয়তো কাদের মধ্যে একটা সমস্যা ছিল, হয়তো আমার মধ্যে সমস্যা ছিল, কারণ প্রত্যেকটা টিচার তো অবশ্যই তার ব্যাচটা বোঝানোর চেষ্টা করে। বাট আমি জিনিসটা এখন তখন বুঝতাম না ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে গিয়ে, মানে সেকেন্ড ইয়ারে তো আসলে আমরা ম্যাচিওর হই, ফার্স্ট ইয়ারে তো আমরা পড়াশোনা করতাম না, তোমাদের মতো আমিও এরকম ছিলাম। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে তেমন একটা পড়াশোনা করতাম না, সেকেন্ড ইয়ারে গিয়ে দুইটা একসাথে কি পড়তে হয়েছে। ঠিক আছে, তখন ঠেলা দেখাইছে আর কি। এখন দেখো যারা যারা কনফিউশনে পড়তেছে, একটা কথা বলে রাখি, সম্পৃক্ত অবস্থায় যাহাই গণমাত্রা তাহাই দ্রাব্যতা, যাহাই গণমাত্রা তাহাই হচ্ছে কি দ্রাব্যতা, এটা মাথায় রাখো। এরপর আসবে কেআইপি, বাট কেআইপি নিয়ে এখন আমরা আলোচনা করবো না। ঠিক আছে, আমরা এখন আলোচনা করবো কেএসপি নিয়ে। আচ্ছা দেখো দেখো তাহলে স্যার একটু কেএসপি নিয়ে একটু বিশদ আলোচনা হোক। তাহলে ভাই একটু আসি, লিখো সবাই। স্যার টাইপ 1:1 লিখেন ভাইয়া, কি লিখবো একটু সবাই লিখো তো। আচ্ছা না লিখলে চেয়ে থাকো শুধু। টাইপ 1:1 তার মানে এ বি টাইপের যৌগগুলো একটু দেখি। স্যার এ বি টাইপের যৌগগুলো কারা কারা আছে? স্যার এ বি টাইপের যৌগগুলো আছে সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, স্যার লেড সালফেট, স্যার এগুলো লিখতে থাকেন, সবগুলো লিখতে থাকেন। বেরিয়াম সালফেট, এরপরে হচ্ছে বেরিয়াম কার্বনেট, এরপরে হচ্ছে ক্যালসিয়াম সালফেট এটসেট্রা। স্যার কিছুই তো বুঝি নেই স্যার, এগুলো কি লিখছেন? দেখো আসিফ একটা প্রশ্ন করেছিল, দ্রবণ অসম্পৃক্ত হলে কিভাবে নির্ণয় করব? আরে ভাইয়া এতক্ষণ চিল্লা বুক ব্যথা করতেছে ভাইয়া, চিল্লে কি বলছিলাম? অসম্পৃক্ত হলে, সম্পৃক্ত যদি হয়ে না থাকে, সেটা কখনো কেএসপি বের হবে না যে ভাইয়া, সেটা কখনো কেএসপি বের হবে না। কি বললাম? তুমি যে বলছো ভাইয়া অসম্পৃক্ত হলে কিভাবে নির্ণয় করো, আমি তোমাকে একটা কথা বলছি তো ভাইয়া, অসম্পৃক্ত হলে সেটা কখনো কেএসপি বের হবে না, কেএসপি বের হবে শুধু সম্পৃক্তর ক্ষেত্রে। এখন তুমি বলতে পারো স্যার অসম্পৃক্তর ক্ষেত্রে কেন কেএসপি বের হচ্ছে না? কেন ভাইয়া, কেন ওয়াই? দেখো সাপোজ ধরো সিলভার ক্লোরাইড 100% বিয়োজিত হয়েছে, 100% বিয়োজিত হয়েছে, তার মানে এটা অসম্পৃক্ত দ্রবণ না? 100% বিয়োজিত হয়েছে মানে কি? সেটা কখনো তো সম্পৃক্ত হবে না। স্যার বুঝি নাই, মানে একটা সিলভার ক্লোরাইড পুরা বিয়োজিত হয়েছে, তার মানে সেটাকে তুমি কখনো এই অবস্থা থেকে এই অবস্থা আনতে পারবে না, এই অবস্থা থেকে এই অবস্থায় আনা যাবে? কারণ কেন? এটা পুরোটা বিয়োজিত হয়েছে। সাপোজ ধরো যদি পুরোটা বিয়োজিত কখনো হবে না, কারণ এটা তো দুর্বল। যদি হয়ে থাকে তাহলে সেটা কখনো কি কেসি বের করা সম্ভব? কেসি বের করে তো দেখি। এটা সমান, সাপোজ ধরো এটার পরিমাণ আসছে, এটা পরিমাণ একটা পাইছি কেমনে? আচ্ছা আমি আরো বেসিক দিয়ে বোঝাচ্ছি। দেখো এটা পরিমাণ হচ্ছে ইনিশিয়ালি কত থাকে? 1, এটা পরিমাণ 0, 1 মানে 100, এটা পরিমাণ বিক্রিয়া করার পর, এটা বিক্রিয়ার শুরুতে তার পরিমাণ কত? 1, এটা পরিমাণ 0, এরপরে বিক্রিয়ার পরে এটা পরিমাণ 0, এটা পরিমাণ 1। কেন ভাইয়া? পুরোটা বিয়োজিত হয়ে গেছে, কিছু এখানে বাকি নাই, পুরোটা বিয়োজিত হয়ে গেছে। দেখো এরপরে কেসি বের করতে গেলে কি বের করতে হবে? এটা পরিমাণ কত? এটা পরিমাণ আমি একটা পাবো না? পাবো অবশ্যই, তাহলে ডিভাইড বাই কত? 0। তার মানে কেসি বের করা সম্ভব। কেসি যদি বের করা সম্ভব না হয় তাহলে কেএসপি বের করা সম্ভব না। কেন? একটু আগে প্রতিপাদনটা করে দিছি। যাই হোক, আর সময় নষ্ট করবো না, আসিফের প্রশ্নের উত্তর এটা। দেখো টাইপ 1:1 লেখা হয়েছে না স্যার? এটা কি লিখছেন? এটার কথাটার অর্থ হচ্ছে যে এ বি টাইপের যতগুলো যৌগ আছে। স্যার বুঝি নাই, মানে এভাবে টাইপ 1:1, 1:2, 2:1, 1:3, 3:1, 2:3, 3:2 সবগুলো আলোচনা হবে। তার মানে দ্রাব্যতা হচ্ছে একটা সাগর বলা যেতে পারে। স্যার এখনো কিন্তু অনেকগুলো কনসেপ্ট বাকি। দেখো এই যে এ বি টাইপের যৌগ যেগুলো আছে না, এ বি, এ প্লাস এবং বি মাইনাস, এটা তো আমরা জানি। তার মানে আমাকে বলো স্যার 1:1 বলতে আপনি কি বোঝাচ্ছেন? স্যার কিছুই তো বুঝি নাই। 1:1 মানে হচ্ছে যার মোল সংখ্যা 1:1, অর্থাৎ এই যে একটা যৌগকে আমি বিয়োজন করালে দুইটা আয়ন পাচ্ছি, এবং দুইটা আয়নের মধ্যে মোল সংখ্যা 1:1 হলে সেটাকে বলা হয় 1:1 টাইপের যৌগ। এবং 1:1 টাইপের যৌগের ক্ষেত্রে 1:1 টাইপের যৌগের ক্ষেত্রে কেএসপির মান থাকবে সবসময় x²। স্যার কিছুতেই বুঝি নেই। 1:1 টাইপের যতগুলো যৌগ আছে সবগুলোর কেএসপি মান থাকবে s²। স্যার 1:1 কিভাবে বুঝবো একটু দেখি তো। তাহলে এটা বুঝছো? দেখো আমি তোমাকে বুঝাচ্ছি। ফার্স্ট আমি স্যার সিলভার ক্লোরাইডটা নিছি, তাহলে সিলভার ক্লোরাইডকে বিয়োজন করালাম, সিলভার প্লাস ক্লোরিন মাইনাস। এখন আমাকে বলো, আমাকে বলছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে S, আমাকে বলে দিছে প্রশ্নে বলছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে S। আরে ভাইয়া সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যদি S হয়ে থাকে কেএসপিটা বের করো তো। স্যার আমরা জানি 1 মোল সিলভার ক্লোরাইড বিয়োজিত হয়ে 1 মোল সিলভার প্লাস উৎপন্ন করলে 1 মোল সিলভার প্লাসের দ্রাব্যতা হচ্ছে S। স্যার আমরা জানি 1 মোল সিলভার ক্লোরাইড 1 মোল ক্লোরিন আয়ন উৎপন্ন করলে তার দ্রাব্যতা হচ্ছে S। আরে ভাইয়া
ব্যথা করতেছে বুক, ঠিক আছে, একটু বেশি এফোর্ট দিয়ে ফেলছি মনে হয়। আচ্ছা দেখো, এটা এস, এটা এস না, এস, কথা বুঝছো? এবং তাদের মধ্যে মধ্যবর্তী যে গুণফলটা হবে সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল, এস স্কোয়ার, সেটা হবে দ্রাব্যতার গুণফল এস স্কোয়ার। তাহলে আমাদের HCl এর দ্রাব্যতা কত হবে, দ্রাব্যতার গুণফল কত হবে, এস স্কোয়ার। এখন আমাকে বলো এটা কি 1:1 টাইপের যোগ হয়েছে কিনা, দেখো 1 1 1:1 সবগুলো এস স্কোয়ার। স্যার এটা করে দেখেন তো, স্যার এটা করে দেখেন তো একটু, স্যার এটা একটু করে দেখেন তো। স্যার বেরিয়াম সালফেট বা ক্যালসিয়াম সালফেট স্যার কীভাবে করবো দেখো তো। ক্যালসিয়াম সালফেট যদি করতে চাই, আচ্ছা ক্যালসিয়াম সালফেট কেমনে 1:1 প্রশ্ন আসতে পারে না কেন জানো? ক্যালসিয়ামের যোজনীয় 2, সালফেটের যোজনীয় 2, দেখো তো একটু, ক্যালসিয়াম 2 প্লাস সালফ SO4 2 মাইনাস। স্যার বুঝি নাই, আমাকে বলো এটা 1:1 হয়েছে নাকি দেখো তো। এটা 1, এটা 1, 1:1 হয়েছে। 1:1 যদি হয়ে থাকে তাহলে ক্যাশ পে এস স্কোয়ার। স্যার এগুলো কেন পড়াচ্ছেন? আরে ভাই তুমি সামনে পরীক্ষা দিবা না, এইচএসসি পরীক্ষা তো দিবা, মাস তোমাকে এটা করতে হবে। দ্রাব্যতা থেকে প্রশ্ন ছাড়া তো কখনো রসায়ন প্রথম পত্র টাচই করা হবে না। দ্রাব্যতা হচ্ছে লাইক অর্গানিক, দ্রাব্যতা হচ্ছে লাইক অর্গানিক, মানে এখান থেকে প্রশ্ন ছাড়া কখনো প্রশ্ন হবে না। যে সাপোজ ধরো একটা এক্সামিনার, মানে যে যিনি প্রশ্ন করবেন, সাপোজ ধরো উনি প্রশ্ন করেন নাই, ওনার চাকরিও চলে যেতে পারে দ্রাব্যতা থেকে যদি প্রশ্ন না করে। এরকম একটা ইম্পর্টেন্ট একটা টপিক, মাস প্রশ্ন হবে, তো তোমাকে মাস করতে হবে, সবগুলো করতে হবে। তাহলে 1:1 না, 1:1 কিভাবে 1:1 আসছে? ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা হচ্ছে এস, সাপোজ ধরো, তাহলে ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা যদি এস হয়ে থাকে এবং এটা 1 মোল উৎপন্ন হয়েছে না, তাহলে আমরা বলতে পারি ক্যালসিয়াম সালফেট থেকে বিয়োজিত হয়ে 1 মোল ক্যালসিয়াম 2 প্লাস 1 মোল সালফেট 2 মাইনাস আয়ন উৎপন্ন হয়। তাহলে এটা দ্রাব্যতা এস, এটা দ্রাব্যতা এস। স্যার কেন কেন কেন? কারণ 1 মোল যায় ভাই। যদি এটা 1 মোল হয়ে থাকে তাহলে তার দ্রাব্যতা কত হবে, এস। তাহলে এস ইন্টু এস গুণ করো, কথা বুঝছো? আচ্ছা এখন আসি 1:2 তে, এখন আসি 1:2 তে, এখন আসি 1:2 তে। টাইপ কত, 1:2। 1:2 তে কি থাকবে দেখো, এটা হবে AB2 1:2 অর লিখো 2:1 ও থাকতে পারে। স্যার বুঝি নেই, একটু দেখো AB2 অথবা A2B। স্যার এখানে কি ধরনের যৌগ থাকতে পারে একটু বোঝান তো স্যার। তাহলে আমি যদি বলি তাহলে কি আসতে পারে দেখো, ফার্স্টে থাকতে পারে হচ্ছে লেড ক্লোরাইড, এরপরে হচ্ছে AG2CRO AG2CRO4, AG2CRO4, এরপরে হচ্ছে H2S, এরপরে হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইড, এরপরে হচ্ছে আয়রন হাইড্রোক্সাইড মানে ফেরাস হাইড্রোক্সাইড, এরপরে হচ্ছে লেড হাইড্রোক্সাইড, এরপরে হচ্ছে কপার। আমি আসলে লিখতে গেলে অনেকগুলো না, সবগুলো লেখার দরকার আছে, এগুলো আর কি, ঠিক আছে। লেড হাইড্রোক্সাইড, H2S, PbCl2। আচ্ছা স্যার এটা কীভাবে হলো দেখো, ফার্স্টে দেখো তো, এটা AB2 এবং A2B। স্যার বুঝি নেই, মানে হচ্ছে আমাকে বলো AB2কে আমি যদি বিয়োজন করি তাহলে কি কি বের হচ্ছে দেখো। একটা হচ্ছে A এর যোজনী কত। আচ্ছা স্যার, আচ্ছা এখানে এখন প্রবলেম থাকবে অনেক খেয়ে প্রবলেমে পড়বা। স্যার A এর যোজনী কত 2, B এর যোজনী কত 1, কিভাবে বুঝছি স্যার? বুঝি নাই তো স্যার। মানে যোজনী কাউন্ট করবা বিপরীত, A এর যোজনী কোথায়, এটা না? তুমি যদি বলো স্যার A এর যোজনী একখানা হবে, কে বলছে ভাই? A এর যোজনী কাউন্ট হবে এটা, B এর যোজনী কাউন্ট হবে এটা। B এর যোজনী কত 1, A এর যোজনী কত 2, তাহলে A এর যোজনী কত বললাম 2, তাহলে A2 প্লাস আর B এর যোজনী কত 1, B এর যোজনী কত 1, তাহলে 1 মানে একটা ক্যাটায়ন হলে একটা আনায়ন হবে, তাহলে B-1। এখনো কিন্তু এটা শেষ হয় নাই, কেন ভাইয়া? কারণ B কয়টা আছে, 2টা না? কারা বোঝা নাই, কারা এটা বোঝা নাই? আচ্ছা আরেকটা বলতেছি দেখো, প্রত্যেকটা যোগ এভাবে ভাঙা যাবে। A2B কি হবে দেখো তো, ফার্স্টে A এর যোজনী কত 1 না, A প্লাস B এর যোজনী কত 2 মানে হচ্ছে জারণ সংখ্যা, তার মানে 2 মাইনাস। এখন আমাকে বলো A এখানে কয়টা, 2টা না? কারা বোঝা নাই, কারা এটা বোঝা নাই? আচ্ছা এটা না বুঝলে তাহলে একটু দেখো যোগটা একটু দেখো, এটা দেখো। অনেককে বলছে পানি খাওয়ার জন্য আরে ভাইয়া পানি খাওয়ার কথা বাদ দাও, কথা বুঝতেছো কিনা একটু দেখো, পড়াটা বোঝা যাচ্ছে কিনা একটু দেখো, তোমাকে এখানে চিন্তা করতে হবে না। হ্যাঁ আমি কি যতই পড়াতে থাকবো ততই এনার্জেটিক হবো, এটা আমার জিনিসটা হচ্ছে কি অটোমেটিক, আমার ফুয়েলটা কি আপডেটেড হয়ে যাবে। দেখো
লেড ক্লোরাইড দিকে শুরু করি। লেড ক্লোরাইড, আচ্ছা দেখো কালারটা চেঞ্জ করে তো। লেড ক্লোরাইড দেখো এখানে লেড ক্লোরাইডকে বিয়োজিত করলে কি হবে দেখো এল। স্যার এটা কিভাবে করবো? লেডের যোজনী কত 2, ক্লোরিনের যোজনী কত 1, তাহলে লেড 2+। কেন ভাইয়া জারণ সংখ্যা 2+, ক্লোরিনের জারণ সংখ্যা কত -1। কেমনে বুঝছি? কারণ ক্লোরিনের যোজনী 1। স্যার এখনো এটা কিন্তু হয় না, কেন? কারণ ক্লোরিন আছে 2টা। শেষ। এখন আমাকে বলো 1:2 হয়েছে নাকি? দেখো স্যার 1:2 হয়েছে। এখন তুমি বলতে পারছো 2:1 কই? 2:1 এটার ক্ষেত্রে হবে, একটু ওয়েট করো ভাইয়া, এটার ক্ষেত্রে হবে, একটু দেখো ভাইয়া 1:2 হয়েছে। তাহলে এটা দ্রাব্যতা যদি S হয়, এটা দ্রাব্যতা হবে S, এটা দ্রাব্যতা হবে 2S। কেন? 1 মোল সিলভার ক্লোরাইড থেকে বিয়োজিত হয়ে 1 মোল লেড এবং 2 মোল ক্লোরিন আয়ন উৎপন্ন করে। তাহলে এটা দ্রাব্যতা যদি S হয়, এটা দ্রাব্যতা হবে S, এটা দ্রাব্যতা হবে 2S। কেন? কারণ এখানে 2 মোল যায়। বাট এখনো কিন্তু শেষ হয়নি। কেন? এখানে একটা কথা এখনো বাকি আছে, এটা কিন্তু এখনো ইনকমপ্লিট। কেন ভাইয়া? কারণ এখানে একটা ভর ক্রিয়ার একটা সূত্র আসবে। ভর ক্রিয়ার একটা সূত্র ছিল, সূত্রটা হচ্ছে যে কোনো মৌল বা কোনো আয়নের যেই সহগ সংখ্যাটা থাকবে, কোনো মোল বা কোনো আয়নে যেই সহগ সংখ্যা বা যেই মোল সংখ্যাটা থাকবে সেটা মাস্ট তার পাওয়ারে পরিণত হবে। অর্থাৎ তুমি যখন ইকুয়েশনটা লিখতে যাবা তখন যে মৌল বা যে আয়নের যেই সহগ সংখ্যা বা যে মোল সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই পাওয়ারে পরিণত হবে। এটা হচ্ছে ভর ক্রিয়ার সূত্র অনুসারে, এটা হচ্ছে অধ্যায় 4-এর পড়া। উনি বলছিল যে তুমি যখন একটা ইকুয়েশন তৈরি করতে যাবা বা তুমি যখন তার সাম্যদ্রুবক বের করবে, আসলে জিনিসটা কিন্তু সাম্যদ্রুবক না, এটা কোত্থেকে আসছে, এটার বেসিক কিন্তু আমি তোমাকে এখনো পুরোপুরি বলতে পারতেছি না, কারণ এটা এই চ্যাপ্টারে পড়া না। এটা বেসিকটা হচ্ছে আমরা যখন কেসি বের করি না, কেসি যখন বের করতে যাই না, তো কেসি বের করার সময় একটা কথা আছে এখানে। যেমন ধরো যখন তুমি একটা ঘনমাত্রা পাবা, ওই ঘনমাত্রার সাথে যদি মোল সংখ্যাটা যদি থাকে, সাপোজ ধরো অনেক সময় এরকম হয় না যে তুমি কেসি বের করতে যাচ্ছ, যে এখানের মধ্যে যেমন ধরো এটা কেসি বের করতে যাচ্ছ, তাহলে কেসি বের করতে গেলে অনেক সময় কি হয়, এটার ঘনমাত্রা গুণফল না, তাহলে আমি সাপোজ ধরো লেডের ঘনমাত্রা পাইছি এত, যে কোনো একটা পাইছি, সাপোজ ধরো 0.11, ক্লোরিনের ঘনমাত্রা পাইছি কত একটা, সাপোজ ধরো একটা পাইছি 0.22। এখন তুমি যখন কেসি বের করতে যাবা, ভর ক্রিয়ার সূত্র অনুসারে তুমি যখন কেসিটা বের করতে যাবা, তখন তার যেই মোল সংখ্যাটা থাকবে, তার যে সহগ সংখ্যা যেটা থাকবে সেটা মাস্ট পাওয়ারে পরিণত হবে। এটা ভাই ভর ক্রিয়ার সূত্র অনুসারে, ওই বেসিকটা কিন্তু ওইখান থেকে আসছে। তো আমি এখন তুমি বলতে পারো স্যার এটা তো ক্যাসপি বের করতেছি। আরে ভাইয়া ক্যাসপি বের করার আগে ক্যাসি বের করতে হয় না, তারপরে না ক্যাসপি আসে। কথা বুঝো নাই মানে? তুমি এখন বলতে পারো স্যার এটা তো আপনি তো এটা কেসির ক্ষেত্রে বুঝাইছেন, বাট ক্যাসপির ক্ষেত্রে কেন হচ্ছে? আরে ভাইয়া ক্যাসপি কোত্থেকে আসছে? কেসি থেকে আসছে। বুঝা গেছে? তার মানে একটা কথা বলতে যাচ্ছি, যখন তার সহগ সংখ্যা বা মোল সংখ্যা থাকবে তখন সেটাকে পাওয়ারে পরিণত করতে হবে, মাস্ট ভাইয়া। রিজনটা কি? রিজনটা হচ্ছে ভর ক্রিয়ার সূত্র অনুসারে। তাহলে S × 2S, যারা এখনো বুঝো না একটু ওয়েট করো। তাহলে 2S লিখছি না, তার মোল সংখ্যা কত 2 না, তার মোল সংখ্যা কত 2। এখন আনসার কত আসছে? আচ্ছা অনেক কেউ হয়তো হা করে তাকায় থাকবা, যারা বুঝতেছো না, মাত্র একটা এক্সাম্পল গেল, আরো অনেকগুলো এক্সাম্পল আসবে। তাহলে ক্যাসপির মান কত আসছে দেখো, সবসময় 1:2 অথবা 2:1 এর ক্ষেত্রে সবসময় 4s³ থাকবে, সবসময় 4s³, সবসময় 4s³, সবসময় 4s³ দেখো। বোঝা গেছে? আচ্ছা এখন তাহলে আরেকটা করি, দেখো জিঙ্ক হাইড্রোক্সাইড অথবা জিঙ্ক হাইড্রোক্সাইড একটা করে ফেলে, এরপর আরেকটা করতেছি। দেখো জিঙ্ক 2+, এরপরে 2OH- না, কেমনে বুঝছি? মুখস্থ নাকি? OH এর জারণ সংখ্যা -1, যেহেতু OH দুইটা লিখে বলছি। এখন এটা দ্রাব্যতা কত হবে? এটা দ্রাব্যতা যদি S হয়, এটা দ্রাব্যতা হবে S, এটা দ্রাব্যতা হবে 2S। ভর ক্রিয়ার সূত্র অনুসারে এটা আবার পাওয়ারে পরিণত হবে। এখন তুমি একটা পাল্টা প্রশ্ন করবা, স্যার একটু আগে যখন আপনি AgClটা করছিলেন সেখানে তো আপনি করেন নাই, কে বলছে করি নাই? ওইখানে করছিলাম। দেখো এখানে Ag+ এবং ক্লোরিন মাইনাস উৎপন্ন হচ্ছিল, এটা S × S পাওয়ার S², মানে 1টাকে আমরা শো করি না আর কি। ওইখানে কিন্তু হয়েছিল মানে তার মূল সংখ্যাটা, তুমি বলতে পারো স্যার এখানে তো মূল সংখ্যা ছিল 1, তাহলে 1টা উপরে উঠছে না, সেম কথা ভাইয়া, কিন্তু করি নাই আর কি। 1 শো করলে কি না করলে কি সেম কথা না? দেখো এরপরে S × S কত, এটা কত আসবে 4s³, সবসময় 4s³ আসবে। এখন তুমি এটা বুঝবা না, স্যার এটা একটু করে দেন, স্যার এটা একটু করে দেন, দেখো সবগুলো এখন পারবা না। Ag2CO4 দেখো তো, Ag2
এখানে সিলভারের যোজনী কত জানো? সিলভারের যোজনী হচ্ছে 1, সিলভারের যোজনী কত? 1। এরপরে দেখো CrO4 2 মাইনাস, CrO4 2 মাইনাস, বাট সিলভার কয়টা আছে? 2টা না? 2:1 হয়েছে নাকি দেখো? স্যার এখনো বুঝি নাই। এটা দ্রাব্যতা S, যেভাবে করো না কেন সবসময় 4s³ থাকবে, সবসময় কি থাকবে? 4s³ থাকবে, বুঝছো না এখন? দেখো এরপরে 4s³ না, এখন আসি 27s4। এটা কোনটা? এটা হচ্ছে টাইপ 3:1 অথবা অথবা কি বলো 1:3। একটু দেখি তাহলে ফার্স্টে কে কে আসবে বলো। প্রথমে আমি একটা এক্সাম্পল নিই, AB3 অর A3B। কারা কারা আছে একটু বলো। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, সবগুলো কি 1:3 না? সবগুলো হচ্ছে কি 1:3। এরপর আছে ফেরিক ক্লোরাইড, এরপর আছে অ্যালুমিনিয়াম নাইট্রেট। অ্যালুমিনিয়াম নাইট্রেট দেখো, নাইট্রেটের যোজনী কত? 1। অ্যালুমিনিয়াম যোজনী কত? 3। তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেট হয়েছে না? অ্যালুমিনিয়াম নাইট্রেট। সিলভার ফসফেট দেখো, সিলভারের যোজনী কত? ফসফেটের যোজনী কত? ফসফেটের যোজনী 3, সিলভারের যোজনী 1। মিলছে? 1:3 3:1। এখন দেখি তো ভাইয়া কোনটা করবো। ফার্স্টে অ্যালুমিনিয়াম নাইট্রেটটা করি। স্যার এটা বুঝি না। দেখো নাইট্রেটের যোজনী সবসময় 3, অ্যালুমিনিয়াম নাইট্রেটটা করতেছি। দেখো AlNO3 2, এটাকে বিয়োজন করলে কি আসে দেখো তো? অ্যালুমিনিয়াম 3+। কেন ভাই? অ্যালুমিনিয়াম যোজনী কত? 3 না? নাইট্রেটের যোজনী কত? 1। এখন কি এটা হয়েছে? হয় না। কেন? কারণ নাইট্রেট হচ্ছে 3টা। তাহলে এটার দ্রাব্যতা যদি S বলে, এটা দ্রাব্যতা S, এটা দ্রাব্যতা হবে 3S। বাট বরকেয়ার সূত্র অনুসারে আমরা যদি লিখি, এটা কি লিখছি বলো আমাকে? এটা কি লিখছি? আমি তো একসাথে লিখে ফেলছি। এটা কিন্তু পরে এইভাবে সাথে লিখতে হবে। দেখো একসাথে লিখে ফেলছি, মানে এটা পরে এইভাবে লিখতে হয় যে Ks P = কত? Ks P = কত? S ইন্টু thrice S কিউব ইকুয়াল টু কত? 27s4। স্যার সবগুলো ইজি। স্যার এখন আমি সবগুলো ভাঙতে পারবে। স্যার সিলভার ফসফেটটা একটু ভেঙে দেখান তো। সিলভার ফসফেটটা একটু দেখো তো। সিলভারের যোজনী কত? আচ্ছা যোজনী বের করতে পারো? ফার্স্ট ইয়ারের বাচ্চারা যেখানে আসো, এখানে যোজনী কিভাবে বের করে জানো? সিলভারের যোজনী 1, এ 1 1 1, এটা 1। ফসফেটের যোজনী 3, এই 3। তাহলে সিলভারের যোজনী কত? 1 না? যেটা 1 সেটা জারণ সংখ্যাতে পরিণত করো। শেষ। দেখে দেখে পড়তেছি ভাই, মুখস্থ না। প্লাস 1 দেওয়া হবে না, শুধু প্লাস দিলে হয়ে যাবে। ফসফেটের যোজনী কত? 3 না? PO4 3 মাইনাস, PO4 3 মাইনাস। কেন ভাই? ফসফেটের জারণ সংখ্যা 3 মাইনাস। একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে। ফসফেট কয়টা আছে? একটা, সেজন্য এখানে 1। সিলভার কয়টা আছে? 3টা। স্যার 27s4 হয়েছে? পারবা এটা? ও মাই গড, কারেন্টের ডিস্টার্ব ভাইয়া। আমি যে মোবাইল থেকে ইয়াটা দেখি সেটা কারেন্ট চলে গেছে। আচ্ছা যারা যারা বলতেছে স্যার একটু আরেকবার বলেন। দেখো সিলভারের যোজনী 1, ফসফেটের যোজনী 3। ফার্স্টে কি করলাম? সিলভারের জারণ সংখ্যা কত? 1, একটা লিখছি। সিলভার 3 কেন দিছেন ভাইয়া? কারণ সিলভার 3টা আছে না? 3 সিলভার। ভাই এগুলো একটা মুখস্থ না, এগুলো একটা মুখস্থ না, তুমি জাস্ট দেখে দেখে বসাবে দে। আচ্ছা আমি তোমাকে আরেকবার করে দিচ্ছি, দেখে দেখে বসাও। সিলভারের যোজনী কত? 1 না? কেমনে বুঝছি? এ 1। ফসফেটের যোজনী কত? 3 না? এ 3। একটা প্লাস হলে একটা মাইনাস হবে, স্বাভাবিক। এখন আমাকে বলো সিলভার এখানে কয়টা? 3টা না? 3টা বসে দাও, শেষ। ফসফেট কয়টা? একটা না? একটা, আর এটা বসানোর দরকার নেই। এখন তুমি এটা বের করে তাহলে 3s ইন্টু s, যেহেতু বলতাম না তার এই যে মোট সংখ্যাটা ভরকের সূত্র অনুসারে পাওয়ারে পরিণত হবে। আনসার কত হবে? স্যার ভেরি ভেরি ইজি, স্যার ভেরি ভেরি ইজি, ভেরি ভেরি ইজি। ঠিক আছে, বুঝছো তো? এখানে কোনোটা সমস্যা আছে? আমাকে এখান থেকে দেখতে হবে যে যা বলার বাহিরে ভাইয়া। আচ্ছা দেখো একটু দেখো, এদিকে দেখো।
কমেন্টে বদনাম করো নাকি সুনাম করো একটু দেখতেছি আর কি। দেখো এখন দেখো 1:4 আর 4:1 আসি না ভাইয়া, 1:4 না, এখন 2:3 তে আসবো। কোথায় আসবো? 2:3 তে আসবো। দেখো টাইপ, আচ্ছা আমরা টাইপ এভাবে লিখছি কেন? টাইপ 4 লিখতে হবে, এটা বলেছে ভাই আমাদের। আমরা এখন টাইপ 4 এ না, আমি টাইপ 4 এভাবে লিখি নাই মনে হয়। দেখো এটা 4 নাম্বার টাইপ, 4 নাম্বার টাইপের মধ্যে কারা কারা আছে বলো? 2:3 আছে আর 3:2 আছে, কারা কারা বলো তো একটু। মানে এটা কিরকম হতে পারে? এরকম হবে আর কি, A2B3 আর এটা লাস্ট ভাইয়া A3B2। দেখো কিভাবে করবা এটা, কারা কারা আছে দেখো, অ্যালুমিনিয়াম সালফেট আছে, এরপরে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, ফসফেটের যোজনী কত? 3, এরপরে আছে হচ্ছে ফেরিক সালফেট আছে, ফেরিকের যোজনী কত? 3, সালফেটের যোজনী কত? 2, 2, ফেরিকের যোজনী কত? 3, এরপরে আছে ক্যালসিয়াম ফসফেট, ফসফেটের যোজনী কত? ক্যালসিয়ামের যোজনী কত? 2, ফসফেটের যোজনী কত? ফসফেটের যোজনী কত বলো? 3 না? 3 হবে PO4। এখন এটা করো স্যার, এগুলো কিভাবে করব? খুবই সিম্পল ভাইয়া। দেখো স্যার ভাঙবো কিভাবে ভাইয়া? এগুলো আসে কিন্তু, এগুলো আসে স্যার, এটাকে ভাঙবো কিভাবে ভাইয়া? এগুলো কিন্তু ভাইয়া সবগুলো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। অনেককে হাঁ করে এখন তাকায় আসো, হাঁ করে তাকায় আসো, শিওর শিওর। দেখো ভাইয়া অ্যালুমিনিয়াম যোজনী কত? 3, ফার্স্টে যোজনীটা জারণ সংখ্যায় পরিণত করো, করছো? সালফেটের যোজনী কত? 2, SO4 2 মাইনাস অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা বসাও। সালফেট কয়টা আছে? 3টা বসাও। কোনো সমস্যা আছে? এখন আমাকে বলো এটা দ্রাব্যতা, যদি আমি S ধরি, এটা দ্রাব্যতা কত হবে? টুয়াইস S। স্যার আপনি এটা গুণ দিবেন নাকি, আপনি এটা কি দিবেন স্যার? এটা গুণ দিবেন নাকি কি দিবেন দেখো তো। আচ্ছা আমি এখানে কি একটা জিনিস ভুল করছি নাকি? আমি গুণ দিছি নাকি ইয়া করছি আল্লাহ জানে। আচ্ছা এগুলো কি এতক্ষণ ধরে যা যা করে আসছি গুণ ছিল নাকি যোগ ছিল? কারণ এটা ক্যাএসপি বের করছি না। দেখো দেখো দেখো, এটার ক্যাএসপি বের করবো না, তো ক্যাএসপি তো গুণফলই হয়, দ্রাব্যতার গুণফল না। আল্লাহ জানে আমি এখানে যোগ দিছি নাকি গুণ দিছি, একটু দেখো ভাইয়া। যদি যদি যোগ দিয়ে থাকি তাহলে নিচে লিখে রাখবা, এইভাবে নিচে লিখে রাখো। হয়তো যোগ দিয়ে ফেলতে পারি, কারণ যোগ দিলে সেটা ক্যাএসপি হবে না। ক্যাএসপি মানে কি? গুণফল। যদি যোগ দিয়ে থাকে তাহলে নিচে লিখে রাখো যে ক্যাএসপি ইকুয়াল টু, প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে লিখবা, ক্যাএসপি ইকুয়াল টু এটা ইন্টু এটা, কারণ ক্যাএসপি মানে গুণফল, ক্যাএসপি মানে কি? মাল্টিপ্লাই না, মাল্টিপ্লাই। টুয়াইস এস স্কোয়ার 3s কিউব, তাহলে এটা কত হবে বলো আমাকে, বলো। ওটার ক্ষেত্রে কত ছিল? 27s4 না? এটার ক্ষেত্রে কত হবে আনসার? 108s5। তুমি ক্যালকুলেশন করলে 108s5 হবে, 108s5 হবে, বুঝছো? স্যার এগুলো কেন করাচ্ছেন? স্যার এগুলো কেন করাচ্ছেন? প্রচুর ম্যাথ করতে হবে, প্রচুর ম্যাথ করতে হবে, শুধু দ্রাব্যতা দিয়ে এগুলো সবগুলো ম্যাথ আসবে, বুঝছো? এখনো কিন্তু আমরা কেআইপিতে যাই নাই, এখনো কিন্তু কেআইপি বাকি আছে, এখনো কিন্তু কেআইপি বাকি আছে, বুঝছো? কেআইপিতে গেলে এরপরে ম্যাথটা করা যাবে। আচ্ছা এখানে আমাকে বলো, এখানে তোমার কোনটা কোনটা তো সমস্যা আছে, কমেন্টে বলো দেখি কোনটা কোনটা সমস্যা আছে, আমি দেখবো।
আচ্ছা অনেক কেউ বলছে লাস্টেরটা, ওকে লাস্টেরটা দেখো তো, ক্যালসিয়াম ফসফেট। স্যার দেখো তো সি এ, আচ্ছা লাস্টেরটা এটা এটা বলেছে না, এটা আমাদের ক্যালসিয়ামের যোজনী কত 2 না, ফসফেটের যোজনী কত 3, এটা বলেছে তো আমাদের, এটা মনে হয় একজনে বলছিল। দেখো হ্যাঁ এখানে সবগুলো ঠিক আছে, অ্যালুমিনিয়াম যোজনী 3, সালফারের যোজনী 2, ম্যাগনেসিয়ামের যোজনী, হ্যাঁ পারফেক্ট সবগুলো ঠিক আছে, শুধু এই লাস্টেরটা একটু ভুলেছিল। দেখো ক্যালসিয়ামের যোজনী কত হবে 2 হবে, PO4 ফসফেটের যোজনী 3। দেখো এটা কিভাবে ভাঙবো, ক্যালসিয়ামের যোজনী কত 2, ফসফেটের যোজনী কত 3, PO4 3 মাইনাস, PO4 কত হবে 3 মাইনাস হবে, ক্যালসিয়াম এখানে কয়টা 3টা না, 3টার জন্য তুমি এখানে কত দিবা 3 মোল, ফসফেট এখানে কয়টা 2টা, শেষ। তো 3s ক্লিয়ার হয়েছে সবার? ওকে তাহলে এখানে ক্লাসটা থাকবে, ওকে।